হ্যালো বন্ধুরা, এই গল্পটির নায়ক শামীম এবং নায়িকা সোনালিকা। প্লিজ নায়িকা হিসাবে মিষ্টিকে ভেবে ভিডিওটি কেটে চলে যাবেন না। প্লিজ ভিডিওটি ফুল দেখবেন। করিস তো চাস, তাহলে এত স্টাডি করে তোর কি হবে শুনি? জি জানি কিছুই হবে না, তবুও করছি মাথা উঁচু করে বাঁচার জন্য। দেখেছিস মুখে মুখে আবার কি বলি করে তোর বাপ চাস, আবার ভাব দেখো পুরাই হরিদাস। সব মেয়েগুলো আমাকে উদ্দেশ্য করে আবার হেসে দিল। ওরা হলো একটা গ্যাং, মানে ফ্রেন্ড জোন বললেই ভালো হবে। আর যে মেয়েটা ওদের লিডার তার নাম জান্নাত। আমি গ্রামের ছেলে, বাইরে এসে স্টাডি করছি একটা মেসে থেকে। আর তেমন খুব বড় একটা ফ্যামিলি না, তবু ওদের বড়ই ভাব, কারণ ওরা দেখতে যে খুব সুন্দর। ওদের পিছনে সবসময় 5-10টা ছেলে পড়ে থাকে। আর আমি হলাম অফ রানিং, বাকিটা জানতে পারবেন প্রোফাইলে। আমি একগাল মুখে হাসি নিয়ে ক্লাসরুমে দিকে এগোতে থাকলাম। আবারও ওরা আমার সামনে এসে বলল, যা তুই চাষ কর গিয়ে। আমি আবারও হেসে বললাম, শুনুন আপনাদের বলি, আপনার আব্বুরা হয়তো বিজনেস করে কিংবা জব করে, আর আমার আব্বু চাষ করে। আর আমার আব্বুর মতো আরো 10টা লোক যদি চাষ না করে, তাহলে আপনাদের মুখে খাবার যাবে না, বুঝেছেন? এবার জান্নাত রেগে গিয়ে আমার গালে একটা কষিয়ে থাপ্পড় দিল। কি তোর এত বড় সাহস, তুই আমার আব্বুকে তুললি? জি তুলেছি তো। দাঁড়া, তোকে এই কলেজ থেকে ছাঁটাইয়ের ব্যবস্থা করছি। ওকে যা পারেন করুন। ওয়েট। এটা বলেই দেখি জান্নাত তোর টপটা টানতে লাগলো। আমি কিছু না বলে নাটক দেখছি, কিছুটা ছেড়ে খুব জোরে জোরে চিৎকার করতে লাগলো। বাঁচান বাঁচান, এই ছেলে আমার ইজ্জত নেওয়ার চেষ্টা করছে, বাঁচান। ওর সাথে সাথে ওর ফ্রেন্ডরাও চিৎকার করতে লাগলো। আমি ওদের কাণ্ড দেখে তো পুরোই অবাক। আমি ভয় ভয় বললাম, এই কি দাদা করছেন? আমি কি করলাম আপনাকে? প্লিজ আমার কিছু করবেন না, প্লিজ ম্যাডাম প্লিজ। আবার কোনো কথা না শুনে ওরা খুব জোরে চিৎকার করতে লাগলো। সাথে সাথে কিছু স্টুডেন্ট জড়ো হলো, কিছু ছেলে বুক ফুলিয়ে এগিয়ে আসলো। বলে না মেয়ের ডাক শুনলে সারা বুড়োরাও ইচ্ছে জাগে, তেমনই ওরা সামনে আসলো। কি হয়েছে? কে করছে এমন? জান্নাত এবার আমার দিকে আঙুল তুলে কান্না করতে করতে বলতে লাগলো, এই যে এই গ্রামের ছেলেরা আবার সব কেড়ে নিল। আমি তো শুনে পুরোই আশ্চর্য হয়ে গেলাম। আমি যে দৌড়ে পালাবো সেই শক্তিও আমার আর নেই। আমি যে খুলে বলবো সেটাও আমারও সাধ্য নেই, কারণ আমি ছেলে। ছেলেদের কথা জনসম্মুখে কেউই বিশ্বাস করবে না। তবু আমি হাত জোর করে বললাম, না ভাইয়েরা প্লিজ, আমি কিছুই করিনি, বিশ্বাস করুন। ওরা আবার কোনো কথা না শুনে সোজা আমার উপর ঝাঁপিয়ে পড়লো। আমার জামাটা টেনে ছিঁড়ে ফেলেছে, গালে নখের আঁচড় কাটাচ্ছে। আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমি ওদের দিকে তাকিয়ে আছি একভাবে। জান্নাত মুচকি মুচকি হাসছে। আবারও জান্নাত চিৎকার করে বলল, আপনাদের যদি আজ আমি বোন হতাম তাহলে কি এই পোলারে কলেজে রাখতেন? আজ আমি শিকার হয়েছি, কাল তো অন্য মেয়েও হতে পারে। এবার সব ছেলে মেয়ে হাত তুলে বলল, জি, একে বের করে দেওয়া উচিত। ছি, এমন ছেলেকে কলেজে না রাখাই উচিত। ছি ছি ছি। সবার কথাগুলো শুনছে আর দু চোখের পানি পড়ছে। আমি কিছু না বলে পিছনে থাকা গাছটাই ঠেস দিয়ে বসলাম। বিশ্বাস করুন আমি কিছুই করিনি। এত ভিড় দেখে কিছুক্ষণ পর কলেজের প্রিন্সিপাল আসলো। কি হয়েছে এখানে? এত ভিড় কেন? আবারও জান্নাত মিথ্যা নেকা কান্না করতে করতে বলতে লাগলো, স্যার, এই ছেলে আমার ইজ্জত নিতে চাইছিল। প্রিন্সিপাল স্যার আমার দিকে এগিয়ে আসছে রাগী মুড নিয়ে। আমার কাছে এসে বলল, কি সব সত্যি? স্যার না, বিশ্বাস করুন আমি কিছুই করিনি। আমার কথা সবাই শুনে ওরা জান্নাতের হয়ে প্রতিবাদ করতে লাগলো। সাথে সাথে প্রিন্সিপাল স্যার বলতে লাগলো, তুমি সাসপেন্ড 7 দিনের জন্য। কিন্তু স্যার আমি তো কিছুই করিনি স্যার। তাহলে কি এতগুলো ছেলে মেয়ে ভুল বলছে? এটা বলেই মুড দেখিয়ে দৌড়ে গেল।
আস্তে আস্তে ভিড় কাটলো আর জান্নাত আমার সামনে এসে হাত ঝাড়তে ঝাড়তে বলতে লাগলো, কলেজ থেকে বের করলাম না, একটা উচিত শিক্ষা দিলাম, মনে থাকে যেন। যা, দূর হ এখন চোখের সামনে থেকে। আমি চোখের পানি মুছে আবার হেসে বললাম, ম্যাম আমরা গ্রামের ছেলে, আমরা হাল ধরতেও পারি, আবার আপনাদের মতো লাক্সারি করে ঘুরে বেড়াতেও পারি। আর আপনাকে সাইজ করব তা কিভাবে হয় বলুন তো? ছেড়ে তো দেওয়া যায় না। উচিত শিক্ষা তো আমি এবার আপনাকে দেব। সাথে সাথে আমার দিকে কয়েকটা কয়েন ছুঁড়ে মারল। মলম লাগিয়ে নিস, এই নে টাকা দিলাম। এই কয়েনগুলো আমি একটা একটা করে কুড়িয়ে জান্নাতের হাতে রেখে বললাম, ম্যাডাম গ্রামের ছেলে হতে পারি কিন্তু ভিখারি নই। এরা বলে আমি চলে এলাম কলেজের বাইরে। রাস্তায় হাঁটছি আর ভাবছি গ্রামের ছেলেদের শহরে এসে এমনটাই শুনতে হয়। আমি নাকি গ্রামের ছেলে, আমি নাকি এক চাষ করা বাপের ছেলে। আমার নাকি পড়াশোনা করা মানায় না, আমার তো মানায় মাঠে গিয়ে মাথায় গামছা বেঁধে হাল ধরা। এইসব ভাবছি চোখের করে হালকা হালকা পানি পড়ছে। ছেঁড়া গেঞ্জিটা পরেই রাস্তায় হাঁটছি, সবাই আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। আবার মিস্টার রুমবেটরাও ভেঙে হাসাহাসি করছে, বলে নাকি তুই তো এক চাষার ছেলে, তোর এতদূর পড়াশোনা করো আর লাভ কি? সেই তো গ্রামে গিয়ে গরুর পিছনে পিছনে ঘুরতে হবে। এসব ভাবতে ভাবতে মেসে চলে আসলাম। মেসে ঢুকতেই, কিরে গ্রামের ছেলে, আজ এত তাড়াতাড়ি? জি ভাইয়া চলে এলাম। চলে এলি নাকি ঘাত ধাক্কা দিয়ে বের করে দিল? আমি কোনো কিছু না বলেই ওয়াশরুমের দিকে এগিয়ে গেলাম। আমি স্মোকিং করি না, কিন্তু আজ কেমন খুব পেইন ফিল করছি বুকেতে। তাই রুমমেটে লুকিয়ে রাখা সিগারেট আর দেশলাই নিয়ে আয়নার সামনে জ্বালিয়ে টান দিচ্ছি। খুব কাশছি আর ভাবছি জান্নাতের ওই অপমান করাগুলো। আমি এবার ওয়াশরুম থেকে বেরিয়ে আসতে একটা রুমমেট বলে উঠলো, এই তুই সিগারেট কোথায় পেলি? জি ভাইয়া ওয়াশরুমে পাইছি, তোমার সিগারেটের প্যাকেট থেকে একটা নিয়ে আছি। সাথে সাথে ওয়াশরুম গেল আর সিগারেটের প্যাকেটটা দেশলাইটা নিয়ে এসে আমার দিকে ছুঁড়ে মারলো আর বলল, তোর মতো একটা গ্রামের ছেলে অধিকার কি আছে আমার সিগারেটে প্যাকেটে হাত দেওয়ার? আর তোরা তো বিড়ি খাস, তোরা ভাতের মাঝে বিরিয়ানির মতো মাঝে মাঝে সিগারেট খাস। লে তুই রাখ, এগুলো তোকেই দিলাম। ভাইয়া আমি আর খাবো না, তুমি রেখে দাও। এটা বলতেই আমার একটা লাথি মারলো। আমি সাথে সাথে জড়ো হয়ে গেলাম, কিছু না বলে নীরবে কান্না করছি। আর ভাবছি গ্রামের ছেলেরা কি শিক্ষিত হতে পারে না নাকি হয় না। পরের দিন আমি টিউশন যাচ্ছি সাইকেল নিয়ে। আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে, তাই আমাদের বাইক কেনার এখন সামর্থ্য নেই, কারণ পড়াশোনাতেই অনেক খরচ হয়, আবার ওদিকে চাষবাস। আমি প্যাডেল করতে করতে যাচ্ছি আর চারিদিকে তাকাচ্ছি। হঠাৎ কে যেন আমার সাইকেলে খুব জোরে লাথি মারলো আর আমি সামলাতে না পেরে রাস্তার পাশে থাকা একটু ড্রেনে পড়ে গেলাম। নিজেকে খুব অসহায় মনে হচ্ছে এই শহরে গ্রামের ছেলেদের হয়তো কোনো জায়গায় নেই। আমি এবার ড্রেন থেকে উঠলাম, গোটা শরীরে আনাজের খোসা আর ড্রেনের পানিতে পুরোই ভিজে গেছি। সামনে এসে দাঁড়ালো জান্নাত আর ওর একটা ফ্রেন্ড। আমার দিকে আঙ্গুল তুলে বলল, দেখেছিস কি সুন্দর লাগছে তোকে? আমি আজ ড্রেনেতেও চুবিয়ে ছাড়লাম। কই দে আমায় এবার উচিত শিক্ষা। কথাগুলো শুনে তো আমার মাথার রাগে গজগজ করছে। তার মানে এই মেয়েই আমায় ফেলেছে। আমি তবুও হেসেই বললাম, ধন্যবাদ। এটা বলে আমি ড্রেন থেকে উঠে এলাম। মেয়ে দুটো খুব হাসছে, ওদের হাসা দেখে আমার গোটা গা জ্বালা করতে লাগলো। আমি হালকা কাছে গিয়ে বললাম, আচ্ছা একটা কথা বলবেন? জি বল বল। গ্রামের ছেলে কি আপনাকে ছ্যাঁকা দিয়েছিল নাকি যে আপনার এত রাগ গ্রামের ছেলেদের ওপর? ছি, গ্রামের ছেলে ব্যক্তু, চেঁকা তো দূরের কথা, আমার তো গ্রামের কোনো ছেলের সাথে কথা বলতেই ঘৃণা লাগে আর কেমন গা গুলায়। আচ্ছা, এটা বলেই আমি ওকে আমার নোংরা হাতে ওর হাত দুটো ধরে আমার বুকে টেনে নিয়ে ওর ঠোঁটে আমার ঠোঁট রাখলাম আর খুব জোরে কামড় দিলাম। ও খুব ছটফট করছে আর ওদিকে ওর ফ্রেন্ড আমাকে ছাড়ানো ট্রাই করছে। ওর ফ্রেন্ড ওকে টানতেই আমি ওকে ছেড়ে দিলাম। জান্নাত তো রাগে ফোঁস ফোঁস করছে আর আমি বারে বারে রাগে হালকা হেসে ওর দিকে তাকিয়ে বললাম, ম্যাম গ্রামের ছেলেদের সাথে কথা বলতে ঘৃণা হয় তাই না? আজ তো আপনাকে কিস করলাম, তাও আবার লিপ কিস। এরপর মনে হচ্ছে আপনি আপনার ঠোঁটগুলো কেটে ফেলবেন তাই তো? জান্নাত দৌড়ে এসে আমার গালে থাপ্পড় মারতে যাবে, ঠিক তখনই আমি ওর হাতটা ধরলাম। এই মিস জান্নাত, এটা কলেজ না যে আপনাকে ভয় পাবো। আর আমরা গ্রামের ছেলে যেমন মন দিয়ে ভালোবেসে আপন করতে পারি, তেমনই তাকে উচিত শিক্ষা দিয়ে ভালোর পথে আনতেও পারি।
অভ্র, তুই কিন্তু ঠিক করলি না। ঠিক তো আপনিও করেননি কাল আমাকে কলেজে ওইভাবে অপমান করে। তোকে দেখে নেব। আমি এবার আমার মুখটা ওর কাছে গিয়ে নিয়ে বললাম, দেখুন না, আরো ভালো করে দেখুন। রাস্কেল। এটা বলেই হনহন করে চলে গেল। আমি আবারও হেসে বললাম, জানি ওটা আপনার ডাক নাম। আমরা গ্রামের ছেলে বলে কি জাদা করবে নাকি? আমরা গ্রামের ছেলে মানে এই না যে আমরা অশিক্ষিত। আরে গ্রামের মানুষগুলো যদি শিক্ষিত না থাকতো তাহলে শহরে বসবাস করা মানুষগুলো পেটে দুবেলা অন্ন জুটত না, ঠিক আছে? অপমান করছি না কাউকে, বাস্তব কথা বলছি। অফিসারের কাজটা কিন্তু আগে হয়, চাষে খাটা মানুষটার নয়। আমি আবার ঘুরে মেসে এসে ড্রেসটা চেঞ্জ করে টিউশনে গেলাম। টিউশন থেকে মেসে আসার সময় দেখি রাস্তায় আমার কতগুলো বখাটে ছেলে নিয়ে আমায় আটক করলো। আমি খুব ভয় পেয়ে গেলাম, কারণ আমি একার সব ছেলেগুলোকে দেখে মনে হচ্ছে মোটামুটি 10-12 জনের মতো হবে। জান্নাতে গিয়ে এসে আমার সাইকেলের হ্যান্ডেলটা ধরে বলল, কি চমকে গেলি নাকি রে? আমি মাথা নিচু করে বললাম, কেন চমকাবো শুনি? এই যে আমি এতগুলো ছেলে এনেছি তোকে ধোলাই করার জন্য। আমি জান্নাতের চোখের দিকে তাকিয়ে হালকা হেসে বললাম, আচ্ছা জান্নাত, আপনার কি একবারও মনে হয় না অভ্র ছেলেটাও একটা মানুষ, তারও কিছু ফিলিংস আছে? এবার জান্নাত সবার দিকে তাকিয়ে বলল, এই কি বলে রে? এই নাকি একটা মানুষ? এটা শুনতেই সবাই হু হু করে হাসতে লাগলো। তার মাঝে একজন বলে উঠল, ও হলো আমাদের শহরে আসা একটা অর্ডিনারি গ্রামের ছেলে। আমি গ্রাম কথাটা শুনতেই রেগে গেলাম, কারণ জন্ম আমার ওখানে, ওই ধুলো মাটিতে আমি বড় হয়েছি। দেখুন জান্নাত ম্যাম, আমাকে অপমান করেছেন করুন, বাট আমার গ্রামকে অপমান করবেন না। আমি গ্রামের অপমান সহ্য করতে পারবো না। তাই নাকি? বেশ করব, অপমান আরো বেশি করব। হ্যাঁ, আপনি কি আপনার আম্মুর অপমান সহ্য করতে পারবেন? হ্যাঁ, আমি সবার দিকে হাত তুলে আবারও বললাম, কি হলো বলুন সবাই? আস্তে আস্তে সবাই বলতে লাগলো, না, এটা কিভাবে সম্ভব? কখনোই না। আমি এবার হালকা হেসে বললাম, জি, যেমনই আম্মুকে আপনারা আপনার অপমান হতে দিতে চাইবেন না, তেমন আমারও আরেক আম্মু, যে আমার গ্রাম, তাকে আমি কখনো অপমানিত হতে দিতে পারি না। হয়তো তার বুকে স্তন পান করে বড় হয়নি, তবে আরেক আম্মুর মতো তার বুকের মাটিতে গড়াগড়ি ধুলো ছোড়াছুড়ি করে বড় হয়েছে। আমার কথাগুলো শুনে জান্নাত ছাড়া সবাই কেমন আমার দিকে তাকিয়ে রইল। আবারও জান্নাত রেগে গেল। ওই, তোদের কি এখানে এই কুত্তাটার কথা শোনাতে নিয়ে আসছি নাকি? ওই ছেলেদের গ্যাং লিডারটি এসে জান্নাতের কাঁধে হাত দিয়ে বলল, কি খারাপ বলেছে রে? পারবি তুই তোর আম্মুর অপমান সহ্য করতে? পারবি তুই যে শহরের মাটিতে তুই দাঁড়িয়ে আছিস, সেই প্রাণের শহরের অপমান সহ্য করতে পারবি? জান্নাত আরো রেগে ওই লিডারের গালেও এমনকি থাপ্পড় মেরে লাগে ফুঁসতে লাগলো। সাথে সাথে গ্যাং লিডারটা ওর হাত দুটো ধরে কড়া চোখে বলল, এই একে আজ নিয়ে চল আড্ডাতে, সব রাগ এক নিমেষেই বের করে ফেলবো। আমার মতো একটা গ্রামের ছেলের সামনে এরকম একটা মেয়েকে জোরাজুরি ভাবে নিয়ে যাচ্ছে, সেটা কখনোই দেখতে পারবো না, আর আজও পারছি না। কারণ আমরা গ্রামের ছেলে একজনের বিপদের কথা শুনলে 10 জন বেরিয়ে আসি। আমি তাড়াতাড়ি সাইকেলটা ছেড়ে দিয়ে ওই গ্যাং লিডারের কাছে গেলাম, আর মাথা নিচু করে বললাম, ভাইয়া, ও একটা কম বয়সী পাগল মেয়ে। দেখুন না, আপনাদেরও নিয়ে এসেছিল আমায় মারার জন্য, আর আপনি এখন ওকে নিয়ে যেতে চাইছেন, এটা কি ঠিক? কি ঠিক না ব্যাঠিক সেটা আমাদের বুঝে নিতে দে। খুব রস তাই না এই মেয়ের? আজ সব রস নিগুড়ে বের করে দেব। আমি ভয়ে ভয়ে ভাইয়ার কাছে হাত নিয়ে গেলাম। আমার চোখে পানি এসে গেল, কারণ এর আগে কখনো কারোর পায়ে ধরিনি। আমরা গ্রামের ছেলে পায়ে ধরতে নয়, হাতে লাঠি ধরে ন্যায় বিচার করতে এগিয়ে যাই। কিন্তু এখানে আমি অক্ষম, কারণ এই নগরে আমি পড়াশোনা করতে এসেছি, কোনো রকম মারপিট নয়। আর আমি পারবো না এতগুলো ছেলের সাথে। তবুও একটা মেয়ের ইজ্জত রক্ষার্থে আমার যতটুকু করার আমি ঠিক ততটুকুই নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত করার চেষ্টা করব। আমি ভাইয়ার পাটে ধরলাম, ভাইয়া প্লিজ জান্নাতকে ছেড়ে দিন আমার জন্য অন্তত। আমি তো আপনাদের নিজের ভাই না হয় একজন পাতানো ছোট ভাই, তো ধরে নিন আমি। সাথে সাথে জান্নাতকে ভাইয়া তার ঠেলে দিয়ে চিৎকার করে দিয়ে বলল, দেখ কাকে তুই অপমান করিস। এই ছেলেটাকে, হ্যাঁ এই ছেলেটাকে তুই মারতে নিয়ে এসেছিলি, কিন্তু সে আজ আমার হাত থেকে তোকে বাঁচালো।
জান্নাত কেমনভাবে আমার দিকে তাকিয়ে আছে, ঘৃণা দৃষ্টিতে এবার মাথাটা নিচু করে রইল। গ্যাং লিডার আমায় তুলে আমার কাঁধে হাত দিয়ে বলল, সরি ব্রো, ওয়েল ডান ব্রো। এটা বলেই সবাই ওরা বাইক নিয়ে চলে গেল। আমি জান্নাতের দিকে আর গেলাম না, কারণ আমি চাই না আমার আম্মুর মতো গ্রামকে যে অপমান করে তার সাথে কথা না বলাটাই শ্রেয়। আমি কোনো কথা না বলে সাইকেলের সিটে চেপে বসতেই জান্নাত আমার দিকে ছুটে গিয়ে এলো। আমি প্যাডেলে পা দিতে এগোতেই যাব, ঠিক তখনই জান্নাত সাইকেলের হ্যান্ডেলটা ধরে বলল, থ্যাঙ্কস। আমি হালকা ওর দিকে মুচকে হেসে সাইকেল নিয়ে ওর থেকে দূরে চলে এলাম। মেসে ঢুকতে দেখি আমায় দেখি সবাই জড়ো হয়ে যাচ্ছে। আমি তো দেখে পুরোই অবাক। রোমান মানে আমার রুমমেট আমায় দেখে কেমন অন্যদিকে ঘুরে গেল। আমি এবার কাঁধ থেকে ব্যাগ নামাতেই যাবো, ঠিক তখনই আরেক রুমমেট আমার ব্যাগটা হাতে নিল। ভাবলাম হয়তো ছুঁড়ে ফেলে দেবে, কারণ এইটা আমার সাথে প্রতিবারই হয়। আমি তো গ্রামের ছেলে, তাই আমায় এত অবহেলা। কিন্তু আজ যেটা হলো দেখে তো আমি পুরোই অবাক। দেখলাম আরেক রুমমেট মানে সিয়াম আমার ব্যাগটা ঝেড়ে কার নিচে রেখে দিল। ভাবলাম ওরা হয়তো শুধরে গেছে। বাহ, খুব ভালো। আমি এবার বিছানায় বসতেই সাথে সাথে দেখি আমাদেরকে রোমান এসে সিগারেট এগিয়ে দিল। ভাবলাম হয়তো অপমান করবে। আমি ওর দিকে তাকিয়ে বললাম, আমি তো সিগারেট প্যাকেট থেকে একটাও বের করিনি, তাহলে আবার আমায় ছুঁড়ে মারতে আসছো কেন? রোমান এবার হেসে আমার পাশে বসলো। আমি ওদের থেকে সবসময় অনেক দূরত্ব থাকি, কারণ ওরা আমায় প্রচুর কষ্ট দেয়, এটা ওটা বলে। আরে না না ভাই, তুমি খাও। না না, আজ খাবো না। আরে ভাই খাও খাও। এটা বলে আমার ঠোঁটে সিগারেট গুজে আগুন লাগিয়ে দিল। এবার রোমান আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, ভাই তোর যে এই শহরে গ্যাং লিডারের সাথে চেন আছে সেটা আগে বলিসনি তো। ও তার মানে এরা আমায় ওদের সাথে থাকতে দেখে নিয়েছে। আমি হালকা এসে বললাম, আরে না না, কই না, আমি তেমন কাউকে চিনি না। আর কোনো কথা না বলে রোমান উঠে গেল আবারও। ভাই আজ থেকে আমরা খুব ভালো বন্ধু, তোর যা লাগবে তুই তাই আমাকে বলবি। আচ্ছা ওকে ভাইয়া। রোমান এবার আমার পিঠে একটা চাটি মেরে বলল, এই শালা ভাই কি দোষ বল। সত্যি শুনে অনেক খুশি লাগছে আজ। এরাও আমাকে দোস্ত বলে দাবি করছে, হোক না সেটা গ্যাং লিডারদের সাথে দেখার কারণে। তবুও তো আমাকে আজ ওরা আপন করে ভয় হলেও। বিকেলের দিকে মেসের বাইরে এসে মোবাইল টিপছে। এখন থেকে সবাই আমার সাথে মিশেছে। হঠাৎ জান্নাত আমার মেসের সামনে এসে আমার খোঁজ করতে লাগলো। পাশের একটা রুমমেট এসে বলল, আরে অব্র, তোকে একটা মেয়ে খুঁজতেছে। কে? আরে জানি না, দেখ বাইরে স্কুটি নিয়ে এসেছে। ও আচ্ছা, আমি দেখছি। এটা বলে আমি ফোনটা পকেটে পুরে বাইরে গেলাম। বাইরে আসতেই দেখি জান্নাতকে ছাড়া তো আর কাউকে এখানে স্কুটি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে না। আমি বের হতেই আমাকে দেখলো। আমি ওকে ইগনোর করে গেটের ভিতরে চলে আসবো, ঠিক তখনই জান্নাত আমার কাছে দৌড়ে এসে আমার একটা হাত ধরে স্কুটির কাছে টেনে নিয়ে এলো। আমি ওর দিকে না তাকিয়ে বললাম, হাতটা ছাড়ুন প্লিজ। না, ছাড়বো না। আমি এবার জোর করে হাতটা ছিটকে ছাড়িয়ে নিলাম। জান্নাত আবার একটু রেগে গেল। জান্নাত রেগে বলতে লাগলো, এই গ্রামের ছেলে, তুই কি ভেবেছিস বলতো? আমি ভেবেছিলাম তোকে সরি বলে সব ঠিক করে নিব, কিন্তু তুই তো গ্রামের খ্যাত ছেলে, যাকে বলে আবর্জনা থেকে উঠে আসা একটা অর্ডিনারি ছেলে। ছি। আমায় যা খুশি বলুন, আমি সব সইতে পারি, তবে আমার গ্রামের অপমান আমি সহ্য করতে পারবো না। এই তুই কি করবি? কি করবি তুই? তুই আবর্জনা থেকে উঠে এসেছিস এই শহরে, করলাম অপমান, কি করবি কর। আমি আর না থাকতে পেরে জান্নাতের গালে একটা থাপ্পড় মেরে বললাম, ছি ছি ছি, যদি আমার কাছে মাফি চাইতে আসতেন তাহলে এভাবে আমার ফিলিংসকে অপমান করতেন না। কি ভেবেছেন আপনি? আমি শহরের মহিলা, আপনি টাউনের মহিলা এরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই দেখেছিস আমাদের শরীরের বর্ণ, আর তোদের গ্রামের লোকটা পুরাই অন্ধের মতো। নিজের আবাসস্থল, নিজের ভালোবাসার গ্রামের এরকম নিন্দা করার কথাগুলো শুনে আমার চোখ দিয়ে টপ টপ করে পানি বলতে লাগলো। আমি চাইলে ওকে আরো দুটো থাপ্পড় মারতে পারি, তবে ওর কোনো কিছুই বদলাবে না। আমি ওর দিকে তাকিয়ে হেসে হেসে বললাম, ম্যাম, এসিতে থেকে আর কি বুঝবেন মাথা খাটা মানুষগুলোর কথা। সারা দিন আমরা মাঠে রোদে জ্বলে পুড়ে চাষ করতে গিয়ে কাটিয়ে দিই। পারবেন আপনারা হ্যাঁ রোদ সহ্য করতে? আপনারা তো রোদে বের হলেই এখানে একটা ঢাকা, ওখানে একটা ঢাকা, গোটা শরীরে ঢাকা, কারণ আপনাদের স্কিন যাতে কালো না হয়ে যায়। যাবেন কখনো মাঠে শুধু শার্ট আর প্যান্টটা পরে, 7 দিনে পার্থক্য বুঝিয়ে দেবে শহর আর গ্রামের মানুষের পার্থক্য।
এবার আমি জান্নাতের দিকে একটা বারো না তাকিয়ে সোজা মেসের রুমে চলে আসলাম। গেটার পাশে শুনছিল কিছু ছেলে, আমাকে দেখে বলতে লাগলো, ভাই স্যালুট তোকে, কারণ ওদের মধ্যে আমার মতোই কিছু ছেলে ছিল গ্রামের। কারণ গ্রামের ছেলেরাই একটু বেশি স্বপ্ন দেখে বড় কিছু হওয়ার। আমি মেসে এসে বসে আছি, ওদিকে আম্মুর ফোন এলো। আমি ফোনটা রিসিভ করতেই, অব্র, তোর আব্বু হঠাৎ স্ট্রোক হয়েছে, জলদি তুই বাসায় চলে আয়। কথাটা শুনে কেমন বুকের পাঁজরগুলো মুচড়ে গেল। কেন এরকম মুচড়াবে না বলুন? সব ছেলের আব্বুই শক্ত করে রাখার একমাত্র ভরসা। আব্বুর রাজা না হলেও তবে আমায় কখনো কোনো রাজপুত্র থেকে কম রাখেনি। যখন যেটা আবদার করেছি সেটাই আমার পায়ের তলে এনে দিয়েছে। আমি হাবাতে হাবাতে বললাম, কিভাবে হলো আব্বুর? আর তোমরা কোথায়? কি হয়েছে আব্বুর? আমরা হসপিটালে, তুই বেশি লেট না করে জলদি চলে আয়। ওকে আম্মু রাখো তুমি, আমি আসছি। আমি এবার সোজা হসপিটালে পৌঁছালাম। ভেতরে গেলাম, মানে আব্বুর কাছে। আম্মু এবার আমার হাত ধরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, অব্র দেখ তোর আব্বুর কি হয়েছে। আব্বু চোখ বন্ধ করে আছে। আমি আম্মুর দুটো হাত শক্ত করে বললাম, কিচ্ছুই হবে না আব্বু, আল্লাহর উপর ভরসা রাখো। এটা বলেই আম্মুকে আমি বাইরে নিয়ে চলে এলাম, কারণ আব্বুর কাছে থাকলে হয়তো আরো ভেঙে পড়বে। বাইরে গেটের কাছে এসে বললাম, কিভাবে হলো? ক্ষেত থেকে আসছিল আর হঠাৎ করেই পড়ে যায় ক্ষেতের মাথাতেই। উফ, আমি না বলেছি না আব্বুকে কত পরিশ্রম করতে। দুটো মজুর রেখে তো কাজগুলো করানো যায়, তাই না? আব্বু আমার গালে হাত দিয়ে বলল, আমাদের মধ্যবিত্ত পরিবার বাবা, দিন মজুরদের কাজ কিভাবে নেব? ওই ক্ষেতগুলো থেকে যা টাকা আসে তাতে কোনো রকমের সংসার চলে, তুই তো জানিস। আমি মাথা নিচু করে কিছুক্ষণ পর বললাম, আচ্ছা ডাক্তার কি বললো? সিরিয়াস কিছু না, তবে রেস্টে থাকতে হবে, বেশি পরিশ্রম করা চলবে না। ও ওকে। জি, আর তোর আব্বুকে ঘুমের ইঞ্জেকশন দিয়েছে, তাই এখন ঘুমাচ্ছে। ওকে ঘুমাক। বলছি গরুগুলো কি আজ খেতে আছে নাকি? জি। ওকে আম্মু, আমি বাসায় গিয়ে বাসার সব কাজ ছেড়ে নিয়ে আবার আসবো। আচ্ছা। আমি এবার সোজা বাসায় চলে আসলাম। বাসায় ঢুকে ড্রেস চেঞ্জ করে ক্ষেতের দিকে গেলাম। কাঁধে একটা গামছা নিই। ক্ষেতের কাছে যেতে দেখি গরুগুলো লাঙল দিয়ে দাঁড়িয়ে আছে। হয়তো আব্বু লাঙল চালাচ্ছেন। যাক আমিও লাঙল ধরি, যাতে আব্বুর পরিশ্রমটা আর একটু কমবে। হ্যাঁ ভাই, গ্রামের ছেলেরা লাক্সারি করতে অতটা পারে না, তবে আব্বুর কষ্টও সইতে পারে না। গ্রামের ছেলেদের তো 18 বছর বয়স হওয়ার আগেই তাদের পরিবারের কথা ভাবতেই হয়। কি করব, কি খাবো। সারাদিনও তো আব্বু পরিশ্রম করছে, আমাকেও তো করতে হবে। আব্বুর সাথে আমাকেও হাল ধরতে হবে। আরও মাথায় বিভিন্ন চিন্তা থাকে। মাথার উপরে সূর্য, তার উপরে গ্রীষ্মকাল, পুরোই মাথা ফেটে যাচ্ছে রোদে। পাগুলো আর এগোতে ইচ্ছে করছে না। গামছা বারেবার মুখের কাছে এনে ঘাম পড়ছে। আর হেই হেই করে গরুদের সাথে নিয়ে করছি। রাস্তার সাইডেই আমাদের জমি। গাড়ি থেকে মাঝে মাঝে গরুগুলো ভয় পাচ্ছে আর দৌড়ে দেওয়ার চেষ্টা করছে। গরুগুলোর প্রতিও খুব মায়া লাগছে, তাই আমি লাঙলটা কাঁধে নিয়ে বাসার দিকে এগোলাম। যাই বাসায় নিজেও একটু রেস্ট নিই আর গরুগুলোকে একটু রেস্ট দিই। ওরা মানুষ নয় বলে কি ওদেরও কষ্ট হয় না? সেটাকে ফিল করতে হয়। এমন কিছু মানুষ আছে যারা দেখেছে সারাদিন গরুকে খাটায়, গরু না চাইলে তাকে ইচ্ছে মতো মার দেওয়া হয়। প্লিজ ভাই, এমনটা কিন্তু করবেন না। ওদেরও তো একটা আপনাদের মতোই প্রাণ আছে। হয়তো ওরা কথা বলতে পারে না, তবুও ভয় পায়। ওদের দিয়ে বেশি কাজ করাবেন না। আমি এবার লাঙল নিয়ে বাসার দিকে গেছি। কাঁধটা যেন ঝুলে পড়েছে, এত যন্ত্রণা করছে। আর আমার আব্বু হাসতে হাসতে বাসায় নিয়ে চলে। আব্বু তোমায় স্যালুট আব্বু, এত কষ্টের পরও তুমি হাসি মুখে আমাদের সামনে দাঁড়াও। এত পরিশ্রম করে দামি দামি আমার ইচ্ছের জিনিসগুলো হাসি মুখে আমার দিকে বাড়িয়ে দাও। হঠাৎ দেখি একটা 4 হুইলার আমার সামনে গিয়ে আচমকা দাঁড়িয়ে গেল। আর তাতে গরুগুলো ভয় পেয়ে দৌড় দিতেই আমার হাতে ওদের দড়ি নিয়ে ওদের বাধা দিতেই আমি নিজে রাস্তায় পড়ে গেলাম। এবার তো আমি রেগে আগুন হয়ে উঠলাম। আমি এবার লাঙলগুলো নামিয়ে গরুগুলোকে এদিক ওদিক ছুটে ধরলাম। আমি আবারও বাসার দিকে এগোতে লাগলাম। আবারও ওই দড়িটা আমার সামনে এসে দাঁড়ালো। আমি এবার গরুগুলোকে একটা গাছে বের হয়ে গাড়িটার দিকে এগিয়ে গেলাম, উচিত শিক্ষা দেবো বলে। আমি এবার গেটের কাছে গেলাম আর কাছে টোকা মারতে মারতে বললাম, হ্যালো স্যার, হ্যালো। এবার কাছে নামতেই তো আমি অবাক হয়ে গেলাম। আরে এ তো জান্নাত আর জান্নাতের ফ্রেন্ডরা। আমি তো অবাক হয়ে গেলাম। আমি রেগে বললাম, আচ্ছা আপনাদের কি জ্ঞান নেই নাকি? এইভাবে গরুগুলোর সামনে এসে দাঁড়াতে পারলেন এইভাবে? যদি আমার শরীরে লাঙলে ফাল ঢুকে যেত তাহলে? তো মাই ফুট।
জান্নাতের এমন কথা শুনে আমি ওর ঘেটে চাপড়ে ধরলাম। ও হ্যালো, এটা আমার এলাকা, ওকে? মুখ সামলে কথা বলবেন। ওহো, তাই? সরি 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 সরি, গ্রামের ছেলে। এই, আপনারা গ্রামকে ভালোবাসেন না? তবে এখানে কি করেন? যান এখান থেকে। এই মাটিতে আপনাদের মতো অহংকারী মানুষেরা ঠাঁই পায় না। ও হ্যালো, এটা আমার গ্রামের বাসা, ওকে? ও আচ্ছা, এটা বলে আমি ওদের থেকে দূরে চলে এলাম, কারণ গরুগুলোকে খেতে দিতে হবে, আর ওদের সাথে বকে কোনো রকম টাইম নষ্ট করতে চায় না। আমি সোজা বাসায় এসে গরুগুলোকে বেঁধে খেতে দিলাম খোল আর ছাড়ি। নিজেও কিছু রান্না করে খেলাম। আমরা গ্রামের ছেলে, আমরা কিছু না জানলেও ভাত আর আলু সেদ্ধ ঠিক কীভাবে রান্না করতে হয় সেটা অবশ্যই জানি। তো তেমনভাবেই খেলাম। বিকেলের দিকে বারান্দায় বসে আছি, এমন সময় দেখলাম জান্নাতের ফ্রেন্ডরা গ্রামে ঘুরছে নাকে হাত দিয়ে। আমি ওদের দেখে খুব হাসতে লাগলাম আর চিৎকার করতে লাগলাম, কারণ ওদের জ্বালাবো আমার হাসিতে। আমার হাসি শুনতেই আমার বাসার বারান্দার দিকে তাকিয়ে জান্নাত নাকে হাত দিল। উফ, তুই কিভাবে থাকিস রে অব্র, কি গন্ধ! গ্রাম্য পরিবেশের মানুষগুলো এই সুবাসেই মেরে থাকে, আর আপনারা হলেন শহুরে। আপনার তো কলকারখানার ধোঁয়ায় বেশি ভালো লাগে। ফিল করুন এই শুদ্ধ গ্রামীণ পরিবেশটাকে, ছেড়ে যেতে মন চাইবে না। ওখানে প্রতিটা ক্ষেতের ফসলের সুগন্ধ, প্রতিটা মাটির ধুলো আপনাকে ভালোবাসতে সক্ষম করাবে, যদি আপনি ফিল করতে পারেন তো। আমার ফুড ফিল করবে? ফিল যদি না করবেন তাহলে গ্রামে এসেছেন কেন? আপনাদের রং ঢং দেখাতে নাকি? এখানে জেন্টস স্টাফের সম্মান নেই, এখানে সম্মান তো বোরখা শাড়িকে দেওয়া হয়। যান পরে আসুন, কেউ আপনাদের এই কোনো নজরে তাকাবে না। আর হ্যাঁ, যাদের দোষ দেন ছেলেরা নাকি বাজে হয়, ছেলেরা নাকি খুব খারাপ চোখে তাকায়, যদি নিজেকে এইভাবে রাখেন তাহলে ছেলেরা তাকাবেই, কারণ তারা কতক্ষণ কন্ট্রোল করবে। তাই নিজেকে আগে সামলিয়ে রাখুন, নিজেকে আগে গুছিয়ে রাখুন, সুন্দরভাবে রাখুন। ও হ্যালো, জ্ঞান দিবি না, আমার চাই না তোর থেকে জ্ঞান। জ্ঞান আমি কেন দিতে যাব? গ্রামের মুরব্বীদের থেকে একটু নিয়েন, জীবনটা পাল্টে যাবে, আর বাস্তব সমাজকেও চিনতে আপনাকে বাধ্য করাবে। এই জান্নাত, এই গ্রামের ছেলেটার সাথে কেন তুই বকছিস বলতো? গ্রামের মানুষদের এতই যদি ঘৃণা করেন, তাহলে গ্রামের মাটির উপরে কোন অধিকারে দাঁড়িয়ে আছে? এখনই আপনাদের ছুঁড়ে ফেলে দিতে পারি, কিন্তু আমাদের গ্রামের মানুষদের মন সর্বদা সরল, কাউকে কোনো রকম আঘাত করি না, সেটা মনের হোক কিংবা শরীরের। এসেছে আমাদের ছুঁড়ে ফেলার। এটা বলেই চন্দ্ররাত্রা আবার নাকে হাত দিয়ে চলে যেতে শুরু করলো। সন্ধ্যার দিকে বাসার সব কাজ ছেড়ে খোলা একটা খেতে গিয়ে বসলাম। আরও পাড়ার অনেক ভাইয়ারা এসে বসে আছে। গ্রীষ্মের দিনে এই সন্ধ্যাবেলায় খেতে বসে থাকার মজাটাই আলাদা। উফ, হালকা হাওয়া, জামা খুলে দিয়ে বসে থাকা, কেউ ফোন টিপছে, কেউ বিড়ি সিগারেটে মেরে উঠেছে, আবার কারো কারো বাসায় ঝুট ঝামেলা, একে ওকে শেয়ার করে মাইন্ড ফ্রেশ করছে। জি ভাই, গ্রামের মানুষরা এরকমই হয়, সবাই সবাইকে বিপদে আপদে সাহায্য করে। ওর কথা ওকে বলে মন ফ্রি করে। আরও অনেক কিছুই আছে যা না বলে কখনো প্রকাশ করা যায় না। যত সন্ধ্যা হচ্ছে তত ভিড় বাড়ছে। চায়ের দোকানের পাশেই ক্ষেত, চায়ের দোকানে কারোর সাথে তর্কাতর্কি, আবার কারোর সাথে হাসাহাসি লেগেই আছে। এই পাড়াতে কে কি করছে, ওই পাড়াতে কে কি করছে, সবটা জানা যায় এই গ্রামের চায়ের দোকান থেকে। হঠাৎ দেখি অনেকগুলো মেয়ে একসাথে হেঁটে হেঁটে চায়ের দোকানের পাশে থাকা ফুচকা স্টলের কাছে আসলো। ওই হ্যালো, ফুচকা বানান তো, একদম ঝাক্কাস করে। ফুচকা দোকানের লাইট ওদের মুখের কাছে আসতে আমি বুঝতে পারলাম ওরা তো জান্নাতের ফ্রেন্ড। আমি চিৎকার করে বলে দিলাম, মাম্মা ফুচকা ভালোভাবে দিও, নয়তো আবার থাপ্পড় পড়তে পারে, মনে রেখো কিন্তু। সবাই ক্ষেতের অন্ধকারের দিকে তাকিয়ে আছে। এই কে বললো এটা? জান্নাতের একটা ফ্রেন্ড, মানে রুহি। তুই হলো এই গ্রামেরই মেয়ে, সেও না, তবে ফ্রেন্ড হবে হয়তো, নয়তো বোন। ও হ্যাঁ, ওর গ্রামের বাসে এখানে বলেছিল, তাহলে হয়তো ওর বোন হবে। ওরা বলে এই রুহি মোবাইলে ফ্ল্যাশ দিলে ক্ষেতের দিকে নেমে এলো, আর ওটা আমার ভয়েস খুব ভালো করেই জানে, তাই সোজা আমার কাছে এসে কোমরে হাত দিয়ে বলল, এই তুমি ওভাবে বললে কেন গো? তোর এই শহরের ফ্রেন্ড নাকি বোন? এই জান্নাতকে বলেছে। চেনো? জি, খুব ভালো করেই চিনি। বলো। এটা বলেই মুখ বাঁকিয়ে দাঁড়িয়ে রইল। রুহি আমাকে লাইক করে, আমি অনেক আগে থেকেই জানি। তবে আমাদের গ্রাম্য সমাজে এক গ্রামেতে এরকম ভালোবাসা ঠিক না, আর তেমন আমার কোনো ফিলিংসও নেই ওর উপরে। মেয়েটা বেশ আহামরি দেখতে, চোখগুলো পুরোই টানা টানা, মুখে একগাল হাসি সর্বদাই থাকে, এক কথায় জাস্ট ডিভাইন। খুব সুন্দরী আর খুব বুদ্ধিমতী। রুহি আবার বলল, কাকা কেমন আছেন?
জি মা, ভালো। এরা বলে আমি উঠে পড়তাম, নয়তো আমার থেকে দূরে যাবে না। আমি দূরে যেতেই রুহি ওখানে দাঁড়িয়ে রইল। জানিয়ে আসতে পারবে না, কারণ গ্রামের মেয়েরা সবার সামনে একটা ছেলের সাথে বেশিক্ষণ কথা বলতে ভয় পায়। আমি এবার সোজা বাসে গিয়ে আব্বুর সাইকেলটা নিয়ে হসপিটালের দিকে গেলাম। বেশি দূর নয় হসপিটাল থেকে, মাত্র কয়েক কিমি। এখন বাজে রাত 9টা। মসজিদের সামনে দিয়ে আসছি। মসজিদের পাশে রুহিদের বাসা, আর ওদের বাসার সামনে যেতেই হাসাহাসি শব্দ পেলাম। হয়তো ফ্রেন্ডে নিয়ে হাসাহাসি করছে। বাসায় গিয়ে বসে আছি, এবার রান্না করব, তারপর খাবো। হাঁড়ি ধুচ্ছি আমি, বাইরে দাঁড়িয়ে টিউবওয়েল টিপতে টিপতে। এমন সময় রুহি আমার সামনে এসে দাঁড়ালো, হাতে একটা প্লেট নিয়ে। আমি ওকে দেখে চমকে উঠলাম। আমি চারিদিকে তাকিয়ে বললাম, এই তুই এখানে কেন এত রাতে? এবার সে প্লেটটা বাড়িয়ে দিয়ে বলল, এই নাও, খেয়ে নাও গিয়ে। আজ আর রান্না করা লাগবে না, আমি আবার কাল রাতে দিব। দিনে তো দিতে পারবো না, যদি কেউ দেখে নেয়। আমি প্লেটটা না ধরে বললাম, সরি রুহি, আমি পারবো না দিতে। আর তুই চলে যা বাসায়, কেউ দেখে নিলে প্রবলেম ফেস করতে হবে। না, আমি যাবো না যতক্ষণ না তুমি খাবারগুলো নিচ্ছ আমার থেকে। বেশ সমস্যায় বললাম তো। রুহিকে বাসায় যেভাবে হোক পাঠাতেই হবে। আচ্ছা আমাকে খাবারগুলো দে। আমার হাতে খাবার প্লেট দিল এবার। আমি এ কারণে নিলাম, কারণ ও এমনই একটা মেয়ে, যে মেয়ে আমার কাছে যেদিন ক্যাডবেরি চাইতো দোকানের সামনে থাকলে দেখলে আমায় যতক্ষণ না দিতাম ততক্ষণ নড়তো না। আর এই বয়সও এমনই করে। আমি ওকে দাঁড়িয়ে থাকতে দেখলাম, তাই বললাম, কি হলো, যা। যাচ্ছি বাবা, যাচ্ছি। এটা বলেই রুহি হেসে হেসে চলে গেল। মুখটা ধরফর করছিল যতক্ষণ রুহি আমার সাথে ছিল। কেউ যদি দেখে নিত তাহলে মহা মুশকিল হয়ে যেত। গ্রামেটা এটাই হয়, রাত দুপুরে কোনো মেয়ের সাথে কোনো ছেলেকে দেখলে সেখানেই তার আর কোনো রক্ষা নেই। আবার আছে আব্বু আম্মুর সম্মান নিয়ে টানাটানির একটা ব্যাপার। আমি এবার রুহি দিয়ে যাওয়া খাবার খেয়েই ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে বাইরের কর্নিশে ব্রাশ আর মাজন নেওয়ায় যেন হাত বাড়াতে দেখি আবার একটা খাবার প্লেট। আমি দেখে তো চমকিয়ে উঠলাম। আর তার উপর একটা চিঠিও আছে, তাতে আবার লেখা আছে, ওই এই কার্নিশে রাতের আর এখনের প্লেটটা রেখে দিবা। আর পারলে আমি দুপুরেও খাবারটা দিয়ে যাব। আর আজ খেতে যাওয়া লাগবে না। তোমার তো ওই বডি পুরাই কাঞ্চন মল্লিক, ভেঙে যাবে। আমিও চিঠিটা পড়ে খুব মনে মনে হাসছি। মেয়েটার পাগলামিটা দিন দিন বেড়েই চলেছে। এটা বলেই আমি চিঠিটা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দিলাম বাইরে। ব্রাশ নিয়ে বাইরে যেতেই পাশের বাসার এক কাকা বলে উঠল, কিরে, তোর আব্বু কেমন আছে? জি ভালো আছে। ডাক্তার দেখা ভালো করে। আর হ্যাঁ শোন, খেতে যাবি নাকি? দেখছি বাসার আগে সব কাজ সারি। আচ্ছা। আমি গোয়ালে ঢুকে গোবর তুলছি। আমি এবার গোবরের ঝুড়িটা মাথায় নিয়ে খেতে ফেলতেই যাব, ঠিক তখনই জান্নাত কোথা থেকে এসে যেন বলল, বাহ, খুব সুন্দর লাগছে তো। খেললি না করে নিজের তরকারিকে তেল দাও গিয়ে, ওকে? এটা বলতে ও কেমন যেন চুপ হয়ে গেল আর আমার দিকে তাকিয়ে বলল, আচ্ছা, তোর সাথে কি ফান করাও চলবে নাকি? জি চলবে, তবে সেটা লিমিট রেখে অবশ্যই। তাই নাকি গ্রামের ছেলে? আমি খেতে সার ফেলে বাসায় এসে মুখ ধুচ্ছি। হঠাৎ দেখি রুহির ভাই আমাদের বাসার উঠোনে বসে আছে। আমি ওর দিকে তাকিয়ে বললাম, আম্মু আব্বু বাসায় নেই, কিছু বলবে নাকি? জি ভাইয়া, আম্মু একটু ডেকেছে তোমায়। কেন? জানি না, আম্মু বলল তাই বললাম। আচ্ছা। আমি রুহি তো ব্রেকফাস্টের প্লেটে নিয়ে রুমের ভিতরে এলাম। আমি খাবারগুলো মুখে নিচ্ছি আর ভাবছি, রুহি যে আমায় লুকিয়ে লুকিয়ে খাবার দিয়ে যাচ্ছে, সেটা রুহির আম্মু জেনে গেল না তো? আর রুহির আম্মু অনেক ভালো, আমাকে অনেক ভালোবাসে। আমি ভয় পেলাম একটু, জান্নাতকে যদি রুহি কিছু বলেছে আমায় নিয়ে, তা যদি জান্নাত ওর আম্মুকে শুনিয়ে থাকে। না, কি যা আমি ভাবছি। আমি আর অত শত না ভেবে ব্রেকফাস্ট সেরে ওদের বাসার দিকে রওনা দিলাম। ওদের বাসায় ঢোকার পরেই বললাম, আন্টি কিছু বলছিলেন নাকি? ভাই ডাকতে এসেছিল। জি, বসো ওখানে। আমি ভয়ে ভয়ে বললাম, না না আন্টি, আমি এখনো চলে যাব। আপনি বলেন আমায় কিসের জন্য ডাকা হয়েছিল? বলছিলাম যে, পুরোটা না বলতে দিয়ে এই বাসায় দুধওয়ালা এসে বললো দুধটা নিয়ে যান। সাথে সাথে আন্টি দুধ আনতে চলে যেত বাইরে। আন্টিদের বাসার সবাই আমাকে ভালোবাসে।
আর আমি এদের বাসার এই গলি থেকে ও গলি সবটাই ঘুরি। যখন আসি তখন আর তেমন আসি না, বড় হয়েছে রুহি, তাই আমাকে এখানে দেখলে মানুষজন অন্য কিছু ভাবতে পারে। আমি আন্টির লেট দেখে আমি ওদের সিঁড়ি বেয়ে উঠতে লাগলাম। ছাদে যাই একবার, ওখানে কিছুটা সময় কাটিয়ে আসি। দোতলায় গিয়ে এবার সিঁড়ির একটা ভাঁজ ভেঙে চিলেকোঠার সামনে এসেছি। তখনই দৌড়ে হাজির হলো আর হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, তুমি আমাদের বাসায়? জি আন্টি একটু ডেকেছে তাই আর কি। ও আচ্ছা। জি, এটা বলে আমি আবার সিঁড়ি ভেঙে উঠতে লাগলাম। ও আবারও বলতে লাগলো, আচ্ছা চলো ছাদে গিয়ে কথা বলি। ছাদে গেলে অন্য ছাদ থেকে কেউ দেখে নিতে পারে, আর আমি এসব চাই না। আমরা ফ্রেন্ডলি ভাবে কথা বলে হয়তো অন্য কিছু সবাই ভাববে। তাই আমি রুহিকে হালকা হেসে বললাম, সরি রুহি, আন্টি আমাকে ডাকতে পারে, আমি গেলাম রে। এটা বলে আমি দৌড়ে নিচে চলে আসলাম। নিচে আসতে আন্টি বলল, নিচে চলে এলে কেন? শুনলাম জান্নাত তো তোমাদের কলেজেই পড়ে। জি আন্টি। তবে যাও, একটু ওদের সাথে গল্প করো। না আন্টি, আমার বাসার কেউ নেই, যা বলার একটু তাড়াতাড়ি বলুন। অভ্র, শোনো না, তোমার আঙ্কেল তো বাসায় নেই, তুমি একবার রুহিকে নিয়ে একটু বাজারে যাবে? ও নাকি জিদ করেছে ও একটা ড্রেস নেবে। কিন্তু আন্টি, আমার তো বাসায় কেউই নেই। কেউ নেই তো কি হয়েছে, আমি তো আছি। আর শোনো, খেয়ে নিও আমাদের বাসায় দুপুরে। রুহি সামনে এসে মুচকি হাসছে। আমি ভালোভাবে বুঝলাম এটা রুহির কোনো একটা চালাকি। আমি আন্টির কথায় মাথা নেড়ে বললাম, আচ্ছা এই রুহি, রেডি হয়ে নে। এবার খুশির ঝলক নিয়ে মাথা নিচু করে বলল, আচ্ছা আমি এখনই হচ্ছি। ওকে। এটা বলে আমি সোফায় বসে আছি, ওদিকে আন্টি রান্না চালায়, রান্না করছে। ওদিকে জান্নাত আর ওর ফ্রেন্ডরা খুব হাসাহাসি করছে। জান্নাতের একটা ফ্রেন্ড এসে আমায় বড় বড় চোখ করে বলল, এই তোর সাহস তো কম নেই, তুই এখানে কি করছিস? আমি মাথা নিচু করে নিলাম সাথে সাথে, কারণ এটা আমার বাসা কিংবা এটা কোনো ফাঁকা এলাকা নয় যে ওদের সাথে তাল মিলিয়ে কথা বলবো। তবুও আমি বললাম, আন্টি একটু ডেকেছিল তাই আর কি। ও আচ্ছা। এটা বলে জান্নাতের ফ্রেন্ডরা উপরে চলে গেল। একটু পরে দেখি রুহি আর জান্নাত দুজন একে অপরের হাত ধরে নিচে নামছে। রুহি বোরখা পড়েছে, খুব সুন্দর লাগে এই সাজে মেয়েটাকে দেখলে। কিন্তু জান্নাতকে দেখলে আমার মুড গরম হয়ে গেল। ছি, কি রকমের পোশাক পরেছে, একটা টপ আর একটা হট প্যান্ট। থাক, যে যা বলছে বলুক, তাতে আমার কি, সবার কাপড় পরার স্বাধীনতা রয়েছে। রুহি এবার আমার কাছে আসতেই বললাম, কি রে, রেডি? জি। আমরা এবার বাইরে এলাম, দেখি জান্নাতও আসছে। আমি রুহির ভাইয়ের সাইকেলটা নিয়ে রুহির আম্মুর সামনে গিয়ে দাঁড়ালাম আর সিটে বসলাম। আমি এবার রুহিকে বললাম, কি রে, বসে পড়। জান্নাত দৌড়ে সাইকেলের পিছনে বসতে আমি পিছনে ফিরে তাকালাম। আপনি যাবেন এটা তো আন্টি আমায় বলেনি। আন্টি এবার রান্না চালাতে গেলো আমাদের কাছে। আহ অভ্র, ও যেতে চাইছে, ওকে নিয়ে যা। রুহি এবার রাগীভাবে বলে উঠল, কিন্তু আম্মু, আমি কিভাবে যাব? তুই তোর সাইকেলটা নে, আর অভ্র আর জান্নাত একটা সাইকেলে যাক। এটা বলে আন্টি চলে গেল। রুহি রেগে ও সাইকেল বের করে আমার থেকে এগিয়ে গেল। আমি এবার প্যাডেলে পা দিয়ে গেলাম। কিছু দূর যাওয়ার পর দেখি জান্নাত খুব নড়াচড়া করতে লাগলো। এই গ্রামের কাঁকুর রাস্তায় যাওয়া খুব অসহ্যকর ব্যাপার, কারণ আমাদের গ্রামের রাস্তাটা একটু খারাপ। জান্নাত এবারে সইতে না পেরে ঠপাস করে পড়ে গেল। আমি সাথে সাথে সাইকেলটা স্ট্যান্ড করে জান্নাতের কাছে গিয়ে আমার হাতটা বাড়িয়ে আমি ভয়ে ভয়ে বলতে লাগলাম, সরি, এখানে কিন্তু আমার দোষ নেই। যদি কিছু না মনে করেন তাহলে আমার হাতটা ধরে উঠতে পারেন। এটা রুহি দেখে দৌড়ে এসে আমার হাতটা ছিটকে নিল। জান্নাত আপু, আমার হাতটা ধরো। রুহি রাগ করেছে, হয়তো জেলাস ফিল করছে। আবারও আমার সাইকেলে জান্নাত চেপে বসলো। এবার আমার জামায় হাত দিতেই আমি বলে উঠলাম, এই কি করছেন? আমি গ্রামের ছেলে, আমার জামাতে অনেক ময়লা, গোবর স্মেল পেতে পারেন। এটা বলতেই আরো বেশি করে জান্নাত আমার জামাটা আরো বেশি করে চেপে ধরল। আমি আর কিছু না বলে বাজারের দিকে এগোতে লাগলাম। বাজারে পৌঁছে রুহির পছন্দের ড্রেসটা নিয়ে সাইকেলের কাছে দাঁড়িয়ে আছি আমি আর রুহি। ওদিকে জান্নাত দোকান থেকে কি যেন আনতে গেছে। ও আসছে আর আমাদের বাজারে কতগুলো বকাটে ছেলে জান্নাতের দিকে তাকিয়ে আছে। দেখেছিস ভাই, কি মেয়ে মাইরি, পুরাই মাখন। বেশি না, সে তো একটা রাত পেতে চায়। গালগুলো দেখেছিস? ওই ফুলটসি, নাম্বারটা পাওয়া যাবে নাকি? আরে নামটা তো বলে যাও। জান্নাত এগুলো শোনার সাথে সাথেই দৌড়ে এলো আমার সামনে।
আমি কিছু না বলে সাইকেলের সিটে চেপে বসলাম। বললাম বসুন। সাথে সাথে আমার জামার কলারটা ধরে আমার গালে ঠাস ঠাস করে থাপ্পড় দিয়ে দিল। দুটো গালে হাত দিয়ে আমি ঠায় দাঁড়িয়ে আছি। আমি তো কিছুই বুঝতে পারছি না আমায় কি মারলো। জানাতে চোখে পানি এসে গেছে দেখলাম। এবার আমার জামার কলার হিঁচড়ে রাগীভাবে বলল, এই আপনারা গ্রামের মানুষ, আমাকে যে ওরা কত রকম ভাবে বিরক্ত করলো, আর আপনি শুধু দাঁড়িয়ে দেখে গেলেন কোনো রকম প্রতিবাদ না করে। রুহি আমার দিকে তাকিয়ে আছে। বুঝতে পারছি আমায় থাপ্পড় মারতে দেখে ওর একটু ভালো লাগেনি। আমি হালকা হেসে আমার গালে হাত বোলাতে বোলাতে বললাম, আমায় দোষ না দিয়ে নিজের পোশাকটাকে দোষ দিন, নিজেকে দোষ দিন। আচ্ছা, রুহিকে নিয়ে তো পুরো বাজারটা ঘুরলাম, কেউ কেউ বিরক্ত করেছে? করেনি, কারণ ও বোরখা পরেছে। আর আপনি কোথায় একটা হাঁটুর উপরে থাকা একটা প্যান্ট আর পেটের উপরে থাকা একটা টপ। আমরা গ্রামের ছেলে, আমরা সর্বদা উপকার করি, তবে এইসব ব্যাপারে নয়। আর আপনাকে দেখে তো একটা কুকুরও ঘেউ ঘেউ করে উঠবে। দেখুন রুহিকে কত সুন্দর লাগছে বোরখা পরেও। মেয়েদের সৌন্দর্য বোরখাই কোনো ছোট পোশাকে নয়, ঠিক আছে? এই গ্রামে ছেলেটা বলছে, আজ এটা শহর না, এটা গ্রাম, ঠিক আছে? গ্রামে যেটা চলে সেটাই পরিধান করুন। দেখবেন কেউ আপনাকে বিরক্ত তো দূর, আপনার দিকে কেউ তাকাবেও না। আল্লাহ এত সুন্দর বানিয়েছেন আপনাকে, সেটা সবাইকে দেখিয়ে কেন তাদের লালসা শিকার বানাচ্ছেন আপনার এই মায়াবী শরীরটাকে? রুহি আমার কথাগুলো মন দিয়ে শুনে আমার হাতে হাত রেখে বলল, ঠিক বলছো তুমি। আমি এবার একটা দীর্ঘশ্বাস নিয়ে আবারও জান্নাতের দিকে তাকিয়ে বললাম, আচ্ছা আমায় প্রতিবাদ করা লাগবে তো ওই বকার ছেলেগুলোর সাথে? এটা বলে আমি রাগী মোড় নিয়ে এগিয়ে গেলাম। জান্নাত আমার হাতটা ধরে মাথা নিচু করে বলল, সরি, আমারই তো দোষ। আমার জন্য কোনো রকম প্রবলেম ক্রিয়েট করতে হবে না। আরে না না, প্রবলেম ক্রিয়েট নয়, পুরোই মিটিয়ে দিতে চাই। রুহি আমার চোখের দিকে তাকিয়ে বলল, একদম না, তুমি একা আর ওরা অনেকজন, তাও আবার বখাটে। চলো আমরা এখান থেকে যাই। আচ্ছা। এবার আমরা বাজার থেকে বেরিয়ে এসে ওদের বাসায় ছেড়ে আমি আমার বাসায় পৌঁছালাম। আমি ভাত আর আলু সিদ্ধ করছি ওভেনে। এখন বাজে প্রায় দুপুর 1:30। রুহি আমাদের রান্নাঘরে ঢুকতে আমি চমকে গেলাম। রাগীভাবে বললাম, এই তুই এই ভর দুপুরে আমার বাসায় কেন? যা এখনই বাসায় যা। আম্মু তোমার জন্য খাবার পাঠালো তো। ও সারা হার্টবিট বেড়ে গিয়েছিল। আরে খাবার কি দরকার ছিল, আমি তো রান্না করছিলাম। রুহি এবার রেগে গিয়ে বলল, তোমায় না বলেছিলাম দুপুরে রান্না না করতে? আমি গম্ভীর হয়ে বললাম, কেন? না না, কিছু না। এটা বলেই চুপ হয়ে রইল। হঠাৎ রুহি আমার কাছে আসলো। আমি ভয়ে পিছিয়ে গেলাম। আরো কাছে এলো রুহি। কি করছে রুহি? অন্য কিছু করবে না তো? আমি ভয়ে ভয়ে কাঁদছি। দেখলাম রুহি আলতো পরশে আমার গালে হাত দিয়ে বলতে লাগলো, তখন খুব লেগেছে তাই না? আমি খুব রেগে গিয়েছিলাম, মনে হচ্ছিল জান্নাত আপুকে মেরে ফেলে। কেন? জানি না। এটা বলে দেখি ওভেনের কাছে গিয়ে ভাতের হাঁড়িটাতে ডাবুটা ঢুকিয়ে নাড়াচাড়া করতে লাগলো। জানি ওটা ওর আমার কাছে থাকার একটা বুদ্ধি। ওকে আমি সেই ছোট থেকে দেখছি। আমি বাসায় একা থাকলে কোনো না কোনো বুদ্ধি কাটিয়ে ঠিক আমার আশেপাশে থাকার ট্রাই করে। রুহি ভাত নাড়তে নাড়তেই বলে উঠলো, ওই তুমি এত ভালো কেন? তুমি জান্নাত আপুর থাপ্পড় সহ্য করলে কিভাবে? আমি হলে না টেনে একটা দিতাম চর। আমি হালকা হেসে বললাম, রুহি সবটাতে গায়ে জোর দেখানো উচিত নয়। কিছু জায়গাতে মানুষের পরিবর্তন আনার জন্য বুদ্ধিও প্রয়োগ করা উচিত। মানে? ও কিছু না, এখন তুই যা। না, একটু পর যাব। রুহি যা, তোর আম্মু তোকে খুঁজবে। না, আম্মু জানে আমি এখানে আসছি। না তবুও। রুহি রেগে ডাবু আমাকে দেখিয়ে বলল, এই কি তবু? এই লেগে যাবে কিন্তু। এটা বলে আমি পিছু পা হতে হতে দেওয়ালের কাছে এসে ঠেস দিলাম। আর রুহি আমার চোখের দিকে তাকিয়ে আছে। হঠাৎ কে যেন তালি মারতে মারতে বলল, বাহ বাহ বাহ, প্রেম লীলা তো বেশ চলছে, চলুক তাহলে। আমার এবার মাথা ঘোরাতে দেখি, আরে এটা জান্নাত। বাট আমার বাসায় কেন? জান্নাতকে দেখতে আমি রুহিকে তুলে ঠেলে জান্নাতের কাছে এসে বললাম, ভুল বুঝবেন না প্লিজ, যা ভাবছেন তা সবটাই ভুল। চোখ কখনো ভুল বলে বুঝি? দেখুন উল্টো পাল্টা ধারণা করা ঠিক না। রুহি এবার রান্নাঘর থেকে বেরিয়ে এসে জান্নাতের হাত ধরে বলল,
আপু, যা ভাবছো তা ভুল ভাবছো। ওই তুই চুপ, তুই ছোট, এসবের কি বুঝবি রে? আপু, আমি তোমার থেকে মাত্র 2 বছরের ছোট, আমার জ্ঞান আছে। ভালো, আজ দিয়ে তোর আম্মুরে পুরোটা জানাচ্ছি। আমি জান্নাতের কাছে গিয়ে বললাম, প্লিজ এমনটা করবেন না, এমনি তো আপনি যা ভাবছেন পুরোটাই ভুল। জান্নাত এবার ধমক দিয়ে বলল, ওই তুই এখানে কি করিস রুহি? বাসায় যা। জান্নাতের ধমক শুনতেই রুহি চলে গেল ওদের বাসায়। জান্নাত আমার সামনে দাঁড়িয়ে আছে আর আমাকে দেখে হাসছে। আমি মাথা নিচু করে বললাম, জান্নাত যা ভাবছেন পুরোটাই ভুল। আজ তো দেখলাম গ্রামের ছেলেরা কতটা হানিকারক। একটা মেয়েকে তুই জোর করে ইজ্জত নেওয়ার চেষ্টা করেছিলিস। হায় আল্লাহ, এই মেয়ে বলে কি? আমার শুনেই তো কেমন শরীরটা কেঁপে উঠলো। জান্নাত আমি এমন কিছুই করতে চাইনি। জান্নাত আবারও আমার দিকে তাকিয়ে হেসে হেসে বলল, তাই নাকি? আমি নিজেকে এবার শক্ত করলাম। জান্নাত আমাকে এরকম অবস্থায় দেখে খুব হাসাহাসি করছে, আমার দুর্বলতার সুযোগ দিচ্ছে। আমি নিজের চুল ঠিক করতে করতে বললাম, যান না যান, বলুন গিয়ে যান। আর আপনার কাছে কি প্রমাণ আছে শুনি? আর হ্যাঁ, রুহি আমার সব থেকে বড় প্রমাণ, কারণ ও সত্যিটা বলবে। ওকে? জান্নাত এবার হালকা হেসে বলল, তাই নাকি? জি। আচ্ছা তাহলে আসি। এটা বলে জান্নাত আমার বাসা থেকে বেরিয়ে যাবে, ঠিক তখনই আমি হালকা হেসে বললাম, এই যে শহুরে ম্যাম, একটু শোনেন। সাথে সাথে দেখি জান্নাত আমার দিকে ঘুরে তাকিয়ে বলল, জি বল। আমার বাসায় এসেছেন, তাই আমার উচিত আপনাকে চা করে খাওয়ানো। সরি, আমি চা খাই না। ওয়েল, যদি কিছু খাওয়াতে হয়, বার্গার, পিৎজা এসব খাওয়া। সরি ম্যাম, আমাদের এখানে এসব পাওয়া যায় না। জান্নাত এবার ঘৃণা দৃষ্টিতে তাকিয়ে বলল, তোদের এখানে কি পাওয়া যায়? পুরাই খ্যাত এলাকা। ছি, কিভাবে এখানে থাকিস? একই তো চারিদিকে দুর্গন্ধ। উফ, কি গন্ধ আসছে। এই বলেই নাক টিপে ধরল। আমি হাসতে হাসতে বললাম, ম্যাম, হতে পারে দুর্গন্ধ আপনাদের কাছে, তবে দুর্গন্ধ আপনাদের শহরে চলা কারখানা থেকে অনেক বেটার। তুই কি বুঝবি শহরের মর্ম? দেখেছিস আমরা কিভাবে মানিয়ে চলি সমাজের সাথে, আর তোরা? জি, আমরা পেটে টানে বানিয়ে চলতে পারি না। জানেন কি, গ্রামের এক এক বাসা আছে, এখনো তাদের এক একদিন হাড়ি চাপিয়েও দিন কাটাতে হয়। আপনারা আর কি আর বুঝবেন? এসি রুমে থেকে 2 কলম চালিয়ে চাল ডাল বাজার থেকে কিনতে পারেন। যদি এই চাষ করতে হতো, আপনাদের এই স্লিম ক্রিম এসব কবে হারিয়ে যেত। জান্নাত আবারও রেগে বলল, গ্রাম তো গ্রামই হয়। জি জি অবশ্যই, কারণ গ্রামের খোলা আকাশের নিচে মুক্ত বাতাস পাবেন। গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো পারলে কখনো ফিল করে দেখবেন, হয়তো আপনাকে আপনার শহরে ওই একঘেয়েমি রাস্তায় চলা গাড়ির শব্দগুলোকেও সরিয়ে নতুন করে ভালোবাসতে শেখাবে। হঠাৎ আমার পকেটের মোবাইলটা বাজতে লাগলো। হয়তো কল এসেছে, দেখি আব্বু ফোন দিয়েছে। আমি জান্নাতের থেকে সরিয়ে এসে ভাত নাড়তে নাড়তে আব্বুর সাথে কথা বলতে লাগলাম। জি আব্বু। হ্যাঁ, কোথায় আছিস? বাসায় আছি আব্বু। ওহ, খেয়েছিস? জি না আব্বু, তোমরা খেয়েছো? এই খেলাম, তোর আম্মু আর আমি। কখন খাবি? এই তো এবার গরু এনে ওদের খেতে দিয়ে গোসল সেরে খাবো। ওহ। আর আব্বু কেমন আছো এখন? অনেকটাই ভালো। ডাক্তার বলেছে বিকালে ছেড়ে দেবে, তুই আসতে পারবি কি? জি আব্বু, আমি বিকেলে চলে যাব। আচ্ছা। জি আব্বু, এখন রাখি, গরুগুলোকে নিয়ে আসতে হবে। এবার ফোন রেখে দিল। আমি বাইরে আবারও এসে দেখি জান্নাত নেই। যাক, ভালোই হয়েছে, ও নেই তো আরো ভালো। মাথা পুরো চিবিয়ে খাচ্ছে। বিকেলের দিকে আব্বুকে বাসায় নিয়ে আসলাম। আব্বুর এখন রেস্টের প্রয়োজন, তাই আমি ঠিক করলাম কিছুদিন বাসাতেই থাকবো। রাতের দিকে শুয়ে আছে আর ইউটিউবে গান শুনছি। হঠাৎ দেখি একটা আননোন নাম্বার থেকে কল এলো। রিসিভ করলাম কলটা। হ্যালো, কে বলছেন? রুহি ভয়েস চেঞ্জ করে কথা বলছে। আমি। আরে, এ তো একটা মেয়ের ভয়েস। আমি মানে কে? আমি মানে আমি।
উফ, নামটা বলবেন তো? নাম নেই আমার। ওকে, রাখলাম। এই শোনো না, কি আর কি আপনি এত রাতে ডিস্টার্ব করছেন কেন? রাতে আমি তো শুধু ডিস্টার্ব করছি, বাট তুমি তো আমার মনকে ডিস্টার্ব করছো। আরে কে আপনি সেটা তো বলবেন। নাম না জানা এক পাখি। আমি আপনার কবিতা শায়েরি শোনার জন্য ফোনটা রিসিভ করি। যদি কিছু বলতে চান বলুন, হয়তো আমি রাখলাম। না হলে ওই পাশ থেকে একটা গম্ভীর ভয়েস বলে উঠলো, খুব ভাব তাই না? আরে ভাব কেন হবে? আপনাকে আমি চিনি না জানি না, তাহলে কিভাবে বলবো? বললাম না আমি এক কোনো নাম না জানা পাখি। উফ, এই বলে আমি ফোনটা রেখে দিলাম। আরে কে রে ভাই, এটা কেন জ্বালাচ্ছে? হয়তো রং নাম্বার, তাই আমি কোনো কিছু না ভেবে আবারও ফোনটা টিপতে লাগলাম। কখন যে ঘুমিয়ে পড়েছি কোনো খেয়ালই নেই। সকালে মোরগের ডাকে শুনে ঘুম ভাঙ। গা ভাঙতে ভাঙতে ব্রাশ নিয়ে গিয়ে গোয়ালে ঢুকে গোবর তুলে ফেলতে গেলাম খেতে। বাসায় এসে এবার কিছু খেয়ে লাঙ্গলা গরু নিয়ে বেরিয়ে পড়লাম ক্ষেতের দিকে। এখন ধান মোনার টাইম, চাষ দেওয়া লাগবে। আমি খেতে গিয়ে গরুগুলোর সাথে লাঙল লাগিয়ে জলা জমিতে চাষ দিচ্ছি। কপাল থেকে ঘাম ঝরছে, প্রচুর রোদ। আমি হে হে করে গরু দাঁড়াচ্ছি আর কাদা করছি। আমার গোটা শরীরে এখন কাদামাটি জলের ছেটা। আমি দূর থেকে তাকিয়ে দেখতেই দেখি একদল মেয়ে আমার দিকে আসছে। জমির মাথায় মাথায় আসছে, ঠিক ভালোভাবে চলতে পারছে না, হেলে দুলে চলছে। আমি ওদের দেখে হাসছি খুব। আমার কাছাকাছি আসতে দেখি জান্নাত আর ওর ফ্রেন্ডরা। জান্নাত তো পুরোই ঝুলে পড়েছে, কারণ ও বেশি টলমল করছে। আমার কাছে এবার আসতে গিয়ে নিজের টাল না সামলান রাখতে পেরে ধপাস করে আমাদের খেতে আছাড় গেল। সবাই তো হি হি করে খুব হাসছে। আমারও খুব হাসি পেয়ে গেল, বাট আমি হাসছি না, কারণ জান্নাত খারাপ ভাবতে পারে। ওর গোটা শরীরে এখন কাদা। আমি হাল থামিয়ে জান্নাতের দিকে গেলাম। ওর পা কাদায় ঢুকে গেছে, বের করতে পারছে না। আমি এবার ওর দিকে তাকাতেই জান্নাত রাগী ভাবে বলে উঠলো, ওর পা কাদায় ঢুকে গেছে, বের করতে পারছে না। আমি এবার ওর দিকে তাকাতেই জান্নাত রাগী ভাবে বলে উঠলো, এই কি দেখছিস, হেল্প কর না। আমি জান্নাতের দিকে তাকিয়ে বললাম, ভেবে নিন ম্যাডাম, এটা গ্রামের ছেলের কাদামাখা হাত, যদি খারাপ লাগে। না লাগবে না। ওকে। আমি এবার পাগুলো হাত দিয়ে আস্তে আস্তে করে টেনে তুলে দিলাম ওপরে। জান্নাত আমার দিকে অপলক দৃষ্টিতে তা এখনো তাকিয়ে আছে। কাদায় পড়ে যাওয়া ওর শরীরের উপর টপটার হট প্যান্টটা ভিজে গেছে। ওর বুকের প্রতিটা ভাঁজ বুঝতে পারা যাচ্ছে। আমি আমার মাথা থেকে গামছাটা খুলে ওর বুক ঢেকে দিলাম আর বললাম, জি এবার বলুন, হঠাৎ এদিকে? আমরা সবাই ফিরে যাচ্ছি। আমি হালকা হেসে বললাম, আচ্ছা আবার আসবেন। জি, আর তুই কবে যাচ্ছিস? দেখি সব ঠিক করে যাব। ও আচ্ছা। তা আমাদের গ্রাম কেমন লাগলো আপনার? একদম ডিসগাস্টিং, কাদা ধুলো, ছি। আচ্ছা, এবার আপনারা যেতে পারেন। আপনাদের জন্য আমাদের গ্রামটা লজ্জাবোধ করছে। তোকে আমি দেখে নিব। এই তো দেখতে এলেন আমি কেমন আছি কিনা। ও হ্যালো, তুই আমাদের ক্লাসমেট, তাই এলাম। ধন্যবাদ, এবার যেতে পারেন। জান্নাত আমার চোখের দিকে তাকিয়ে বলল, আর কিছু? জি, যদি নিয়ে যেতে পারেন তো গ্রামের একটু ভালোবাসা নিয়ে যান। সাথে আমি তোরও চাই। মানে? না না কিছু না, চলি রে। আচ্ছা, আর হ্যাঁ, গামছাটা রুহিকে দিয়ে আমাদের বাসায় পৌঁছে দিতে বলবেন। আমি আর কোনো কিছু না বলে হালে মনোযোগ দিলাম। আবারও আজ মাঝরাতে ফোনে সেই আননোন নাম্বার থেকে আসলো আর আমি রিসিভ করলাম। হ্যালো। জি, কি করো? আরে ভাই, কে আপনি? ভাই না, তোমার বাবু। বাবু মানে? এই রাখুন তো, বাই। এই এত রাগ কেন? হ্যাঁ, যা খুশি মনে করতে পারেন, এটা বলে আমি ফোনটা কেটে দিলাম। আমি আননোন নাম্বারে কথা বলতে বেশি ইন্টারেস্টেড নয়। আর কে মেয়ে পরপর দুদিন ফোন দিল। তারপরে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে আমি ব্রাশ মুখে নিয়ে বাইরে বের হতে এলাম। চোখে খুব রোদ লাগছে, তাই আমি কপালে হাত রেখে চারিদিকে তাকালাম। বেশ আজ সকালটা সুন্দর।
একটু গরম আছে বটে, তবে এই সকালে সৌন্দর্য আর বিশুদ্ধ হাওয়া খুবই মনোরম। আমি ব্রাশ করে মুখ ধুয়ে আব্বুর কাছে গেলাম। আব্বু দেখি গোয়ালে গোবর তুলছে। আব্বুরা এমনই, যত তাদের শরীর অসুস্থ থাকুক কিন্তু তারা কখনো হার মানে না। আমি আব্বুর সামনে গিয়ে রেগে বললাম, ডাক্তার না তোমাকে বলেছে রেস্টে থাকতে? আমি আমার দিকে মুখ তুলে আব্বু বলল, জি বলেছে। তো কাজ করছো কেন? আমি তোর আব্বু হয়ে তোকে এসব কাজ কিভাবে করতে দিই বল? অনেক হয়েছে, যাও রুমে যাও, আমি শার্টটা খেতে ফেলে দিয়ে আসছি। ওকে, ওঠো ওঠো। আমি এবার আব্বুর হাত ধরে তুলে দিয়ে রুমের দিকে পাঠিয়ে দিলাম। আমি ক্ষেত থেকে সার ফেলে বাসায় এলাম। এদিকে আব্বু আম্মুর আলোচনা চলছে। আব্বু বলে উঠল, বুঝলে অব্রের আম্মু, এবছর কিভাবে ধান চাষ করব বুঝতে পারছি না। আমি তো এতটুকুতে হাঁপিয়ে পড়ছি। আর সকালে ক্ষেতের দিকে গিয়ে দেখলাম ছেলেটা হাল লাগিয়ে চাষ দিয়েছে। কি আর করা যাবে, এবছর না হয় থাক, যতটা পারবো আমি আর অভ্র ততটাই লাগাবো। কিন্তু অব্রের আম্মু, অব্রের পড়াশোনার খরচ তো অনেক, সেগুলো কোথা থেকে আসবে? আবার সংসার। তুমি চিন্তা করো না, ঠিক ম্যানেজ হয়ে যাবে। না না, আমি আড়াল থেকে আব্বু আম্মুর কথাগুলো শুনছি আর ভাবছি, আব্বু মানুষটা মনে হয় একটা জড় বস্তু। এত কষ্ট ব্যথা পাওয়ার পরেও হাসি মুখে সে বলছে আমায় হারলে হবে না, কারণ আব্বু জানে সে ছাড়া গোটা সংসারটা অচল। ছেলের বউয়ের সুখের জন্য কি না করে একটা পুরুষ, নিজের সবটুকু দিয়ে চেষ্টা করে তাদের খুশি করার। আমি এবার সোজা রুমে ঢুকে বললাম, আব্বু আমি তাহলে ক্ষেতের দিকে যাচ্ছি হাল নিয়ে। না না, তোকে যাওয়া লাগবে না। কেন আব্বু? কেন? আবার তুই ভালো হাল চালাতে পারিস না তাই? জানি আব্বু আমায় কোনো রকম কাজ করতে দেবে না, শুধু এটা একটা বাহানা। আর আমি না গেলে আব্বু ঠিকই আমায় কোনো জায়গায় পাঠিয়ে সোজা হাল নিয়ে জমিতে যাবে। মনে মনে বললাম, যা পারি তাই দিয়েই হবে। আমি গেলাম আব্বু। কিছু তো খেয়ে যা বাবু। না আম্মু, একেবারে জলখাবারে পাঠিয়ে দিও কালকে দিয়ে। এটা কি বলছিস তুই? অতক্ষণ না খেয়ে থাকবি? এই খেয়ে যেখানে খুশি যা। ওফ, আমি আসছি। এটা বলে বাসা থেকে গরুর হাল নিয়ে বেরিয়ে পড়লাম। কাঁধে লাঙল, হাতে একটা লাঠি। গরুগুলোকে তাড়াতে বাসা থেকে আরেকটু দূরে একটা জমি আছে, সেখানে গিয়ে উপস্থিত হলাম। লাঙল জুড়ে হাল দিচ্ছি। হাঁটতে হাঁটতে আমার খুব কষ্ট হচ্ছে, কাদা থেকে পা তুলতে প্রবলেম হচ্ছে। আর তারপর 3 দিন হাল চালাচ্ছি, খুব ক্লান্ত হয়ে পড়েছি। এখন বাজে 9:30। দেখি আমার জন্য রুহি খাবার এনেছে কিনা। আমার কাছে এসে জমির মাথায় গালে হাত দিয়ে বসে আছে। আমি ওকে এইভাবে বসে থাকতে দেখে বললাম, ওই কি ব্যাপার, বাসায় যা। না, তোমার আম্মু বলেছে খাবার খাইয়ে আমায় বাসায় যেতে। আমি খেয়ে নেবো, তুই যা। না, তুমি যতক্ষণ না খাবে ততক্ষণ আমিও যাব না। উফ, অনেক রোদ রে, যা তুই, বলছি না। না। রুহি বড্ড জেদি মেয়ে, তাই আমি হাল থামিয়ে পাশে একটা গাছের তলায় গিয়ে বসলাম। রুহি খাবার নিয়ে আমার সামনে আসতেই বললাম, নে নে তাড়াতাড়ি দে। আমার ব্যাগটা না দিয়ে দেখি ও নিজেই খাবারগুলো বের করে আমার সামনে বসে রইল। আমি টিফিন বক্সটা হাতে তুলে খাচ্ছি, খুব ক্ষুধাও লেগেছিল। রুহি আমাদেরকে তাকিয়ে বলল, বড্ড কষ্ট হচ্ছে বলো? না না, সুখ হচ্ছে। ভালো কথাও জিজ্ঞেস করতে নেই। আমি আবারও হেসে বললাম, ও তুই খাবার দিতে এলি কেন রে? আমায় পাঠালো তাই। ও আচ্ছা, তো অন্য কেউ ছিল না বুঝি? আমি কি করে জানবো? তুই রাখছিস কেন? না, আমি রাখছি না তো। আর বেশ তো, জান্নাত আপুর সাথে চলছে তাই না? কি চলছে? ওই যে খুব তো তাকাচ্ছিলে ওর দিকে। তো কি হবে শুনি, তাকাচ্ছিলাম তো। আর তুই যা ভাবছিস ওসব কিছুই না। ওসব না হলেই ভালো, আর যদি হয় তোমাকে না। আমি ওর মুখের দিকে তাকিয়ে বললাম, কি আমার শুনি? রুহি এবার মুখে হাত দিয়ে হাসতে হাসতে বলল, কিছু না। আমি অবাক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রেগে বললাম, ওই বল কি? তোমায় সব বলা লাগবে নাকি? জি বলা লাগবে। তুমি কি আমার বর নাকি যে সব বলবো তোমায়? আমি পুরো কথাটা ওর না শুনেই বললাম,
জি আমি সব বল এবার। রুহি আমার কথাটা শোনার সাথে সাথেই বলল, সত্যিই তুমি সব বড়। জি জি এই না না, বর মানে কি? রুহি এবার মুখ বাঁকিয়ে বলতে লাগলো, কিছু না, ওকে। ওকে। এটা বলে আমি মাথা নিচু করে খাবার খেতে লাগলাম। ও আমার দিকে একভাবে তাকিয়ে আছে। আমি বুঝতে পারছি মাঝে মাঝে আমি মাথা তুলতেই ও দেখি ও চোখ সরিয়ে নিচ্ছে। আমি এবার খাবার খাওয়া সেরে হাতটা ধুলাম। হাত মোছার জন্য মাথা থেকে গামছাটা খুলতে যাব, ঠিক তখনই ওর ওড়না দিয়ে আমার দিকে এগিয়ে দিল আর বলল, গামছা খুলতে হবে না, এই নাও আমার এটাতে মুছে নাও। না। এটা বলে আমি গামছায় হাত দিলাম। রুহি এবার রেগে আমার হাত ধরে ওর ওড়না দিয়ে আমার হাতটা মুছিয়ে দিল আর মুখটাও। রুহি এবার হালকা হাসলো। আমি রাগি লোক দিতেই রুহি ভয়ে পেয়ে বলল, আমি কি করব? তোমায় আবার গামছা খুলতে হবে, আবার মাথায় বাঁধতে হবে, তাই তো বললাম। রুহি এই গাল ফোলানোর রাগটাতে অনেক বেশি মায়াবী দেখায়। মেয়েটা স্টাইলিশ নয়, পুরোটাই সাদাসিধে, খুব মায়াবী, দেখতেও খুব সুন্দর। গায়ের রং ধবধবে সাদা, একটা চুড়িদার পরে বুকের ওপরে ওড়না, পায়ে নুপুর, চুলটা খোপা করা। আমি ওর দিকে তাকিয়ে এবার বললাম, আচ্ছা তাহলে তুই যা, আর আম্মুকে বলে দিস যে অভ্র ভাইয়া সেই দুপুরে আসবে এই পুরো জমিটা চাষ দিয়ে। রুহি এবার রাগে লুকলিয়ে বলল, ওই ভাইয়া মানে? জি আমি তো তোর ভাইয়াই, তাই না? আমি তোমাকে ভাইয়া বলে মানি না। আমি বুঝতে পেরেছি ও তো আমায় লাইক করে, বাট আমি তো করি না। আর তেমন কোনো আমার মনে ফিলিংসও নেই ওর জন্য। আমি ওর ভাইয়া হওয়ার অনেক চেষ্টা করেছি, বাট ও বানাতেই চায় না। আমি এবার রুহির দিকে তাকিয়ে হালকা হেসে বললাম, আচ্ছা বাবা, একটা বন্ধু তো ভাবিস নাকি? তাও না। তবে এবার খাবারের ব্যাগটা হাতে নিয়ে আহ্লাদি হয়ে নড়ে চড়ে লজ্জায় হাসতে হাসতে বলতে লাগলো, আমি যেটা ভাবি সেটা হলো পরে বলবো। আমি রুহির দিকে তাকিয়ে হালকা হেসে বললাম, পাগলি একটা, যা আম্মু না হলে চিন্তা করবে। আচ্ছা, আর হ্যাঁ, একটু কথা বলতে কি দোষ হয় নাকি? মানে? কিছু না, গেলাম। আর হ্যাঁ, বেশি রোদ লাগলে গাছের নিচে বসবা। আচ্ছা বাবা তুই যা। রুহি জমির মাথায় মাথায় চলে গেল গ্রামের দিকে। আমি পকেট থেকে মোবাইলটা বের করে গান চালু করে ইয়ারফোন কানে নিয়ে দিলাম। গ্রামের ছেলে হতে পারি, বাট আমাদের কাজের সময়ও গান ছাড়া চলে না। আমি তো এমনই, যাই কাজ করি না কেন কানে ইয়ারফোন লাগিয়েই করি। আমি আবারও হাল চালাতে লাগলাম। গরুগুলো নিজের ভারসাম্য হারিয়ে ফেলছে আস্তে আস্তে, ওদের খুব কষ্ট হচ্ছে বুঝতে পারছি। আমি মনে মনে ভাবলাম, আরেকটু আছে তাহলে আজ আপনাদের ছুটি মহাশয়গণ। হঠাৎ আমার ফোনটা বাজতে লাগলো। আমি ইয়ারফোনের বাটনে চাপ দিয়ে ফোনটা রিসিভ করলাম। হ্যালো। কি করো? আরে ভাই, এ তো মনে হচ্ছে সেই মেয়ে, বাট আমি শিওর না, কারণ পকেটে আমার মোবাইল আর দেখতে পারবো না সেই আননোন নাম্বারটা নাকি। কে? তোমার বাবু আমি। আরে ইয়ার, বাবুটাকে? কাল কল দিয়েছিলাম, মনে নেই? জি আছে, বাট আপনি কে? তোমার ফিউচার বউ। আবে ইয়ার, বিরক্ত কেন করছেন? কোথায় বিরক্ত করছি বাবু? আমি বুঝি তোমার খবর নিতে পারি না? যদি সাহস থাকে তো সামনে আসেন। এই তো গিয়েও ছিলাম। এসেছিলেন মানে? না মানে তোমার বুকে। হাই, ফালতু বকবে না তো, রাখুন। এটা বলে আমি আবার ইয়ারফোনের বাটনে চাপ দিয়ে ফোনটা কেটে দিলাম। আমি আবারও হাল দিয়ে বাসায় পৌঁছালাম। বাসা থেকে আজ আর বের হলাম না কোথাও। সন্ধ্যার দিকে সেই মাঠটাতে বসে আছি, যে মাঠের পাশে চায়ের দোকান। বেশ আরামদায়ক এই জায়গাটা, হালকা বাতাস পড়ছে, সবাই বসে গল্প করছে সুখ দুঃখের। আবার কেউ গেম খেলছে, আবার কেউ লাভারের সাথে চুপি চুপি মাথা নামিয়ে কথা বলছে। আমি ফোনটা বের করে ইউটিউব গেলাম। কানে ইয়ারফোন লাগানো আছে, গান শুনছি। একটা আননোন নাম্বার থেকে কল এলো। আমি ধরলাম না, কারণ আমি আননোন নাম্বার ইগনোর করি বেশিরভাগ। আবারও দেখি রিং করছে, হয়তো কলটা ইমার্জেন্সি, তাই আমি রিসিভ করে বললাম, হ্যালো। ও পাশ থেকে একটা সুমধুর কণ্ঠ ভেসে উঠল। হ্যাঁ হ্যাঁ, হ্যালো। হ্যাঁ কে? আমি হলাম কেউ না, রাখলাম। এটা বলেই ফোনটা কেটে দিল। আমি বুঝতে পারছি না এখন এটা ওই মেয়েটা যে আমার রাতে ফোন দিয়ে ডিস্টার্ব করে। ভয়েসের কিছুটা মিল আছে, আমার সাথে তো মেয়েটা ঠিক ভালোভাবেই কথা বলে, বাট আজ এখন এই নাম্বার থেকে এইভাবে ভয়ের ছাপের একটা ভয়েস শুনতে পেলাম। আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। রাতে ঘুমোতে যাব ঠিক তখনও সে রাতে ডিস্টার্ব করা নাম্বারটা থেকে ফোন এলো।
আমি রিসিভ না করে কেটে দিলাম। আবারও দেখি কিছু মিনিট পরে সন্ধে আসে নাম্বার থেকে করে। আমার মাথাটা কেমন গুলিয়ে যাচ্ছে এখন। এটা কি একজন নাকি এরা আলাদা আলাদা? আর সে কে যে আমায় এইভাবে কল করে ডিস্টার্ব করছে? একেবারে কনফিউজড করছে। কদিন পরে আমি মেসেজ চলে এলাম। আমায় কলেজ থেকে যে সাসপেন্ড করেছিল 7 দিনের জন্য, সেটা অনেক আগে হয়ে গেছে। তাই আমি আবার নতুন করে কলেজে যাচ্ছি সাইকেল নিয়ে। কলেজের ভেতরে ঢুকলাম এবং সাইকেলটা পার করে মাথা নিচু করে ক্লাসরুমের দিকে যাচ্ছি। জান্নাত কোথা থেকে এসে জানো আমার সামনে দাঁড়ালো আর বলতে লাগলো, ওই কবে এলি? আমি জান্নাতের দিকে তাকিয়ে বললাম, কালকে। ও এটা বলে আমি আবারও ক্লাসরুমের দিকে এগোতে লাগলাম। আবারও জান্নাত আমার সামনে এসে বলল, ওই দাঁড়াও না। আমি আবারও জান্নাতের চোখের দিকে তাকিয়ে বললাম, না, ক্লাসে যেতে হবে। উফ, একদিন ক্লাস মিস করলে কিছুই হবে না। এটা বলেই আমার হাতটা ধরলো। আমি সাথে সাথে কেমন চমকে গেলাম। শরীরে আলাদা একটা অনুভূতি কাজ করছে। খুব কাছের একটা মানুষ আজ হাত ধরেছে বলে মনে হচ্ছে। বুকের বাম পাশে হাড়টা জোরে জোরে কাঁপছে। আমি ভয়ে ভয়ে ওর থেকে আমার হাতটা ছাড়িয়ে নিয়ে বললাম, আমায় যেতে হবে ক্লাসে। এটা বলে আমি দৌড় দিলাম। আর জান্নাত রাগী লুক দিয়ে মাটিতে লাথি মারলো। আমি ক্লাসরুমে এসে বসে আছি। জান্নাতে এলো আর সাথে সাথে ওর ফ্রেন্ডগুলো। জান্নাত দেখি আমার কাছে এসে ইশারায় বেঞ্চের ওদিকে যেতে বললো। আমি সরে বসতেই আমার গা ঘেঁষে বলছিল আর মাথা নিচু করে আমাকে বারবার দেখতে লাগলো। আমি ভয় পেয়ে ওর দিকে তাকাতেও পারছি না। ক্লাস চলাকালীনও আমার দিকে তাকিয়ে আছে। আমি ক্লাসের লেকচারে মন দিতে পারছি না, শুধুই মন চাইছে জান্নাতের ওই চোখের মায়ায় ডুবে থাকতে। মেয়েটা মাঝে মাঝে মুচকি হাসছে আর ওর চোখগুলো বারে বারে কি যেন বলছে আমার ইশারায়। ক্লাস শেষ হতেই দৌড়ে বাইরে চলে এলাম, কারণ জান্নাতের কাছে থাকতে এখন কেমন লাগছে জানি না। এটা ভয় নাকি ওর প্রতি আমার একটা ভালো লাগা? না না, এটা কিভাবে সম্ভব? আমি কোথায় আর ও কোথায়? অভ্র, যা তুই ভাবছিস কখনো সম্ভব নয়। তোকে ও হেট করে, আর তুই একটা গ্রামের ছেলে। তোকে কখনোই একটা এরকম স্টাইলিশ মেয়ে পাত্তা দেবে না। আমি ঠিক ক্যাম্পাসের মাঝে দাঁড়িয়ে মাথাটা নিচু করে এইসব ভাবছি। আবারও দেখি জান্নাত আমার সামনে এসে বলল, ওই তোর খুব তাড়া না? না না, তেমন না। তাহলে দৌড়ে এলি কেন? না মানে একটু। সব বুঝি, চল ফুচকা খাই। ফুচকা খাই মানে? জান্নাত এবার হেসে হেসে আমার দিকে তাকিয়ে বলল, জি চল না। হ্যালো বন্ধুরা, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব অপশানটায় ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন পরবর্তী পর্বগুলো দেখার জন্য। ধন্যবাদ। এটা বলেই হাত ধরে টানতে লাগলো। পারলাম নিজেকে আটকাতে, কেন জানি না জান্নাতের মায়াতে আমি আটকে পড়ছি। ওই কালার করা চুল, ওই চোখের নিচে লাগালো কাজল, ওই পায়ে পড়া হিল, ওর শরীরে পড়া টপ জিন্স। ফুচকার দোকানে আমরা গেলাম। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি একটা প্লেট নিয়ে। আমি এবার আশ্চর্য হয়ে গেলাম। কি হলো, প্লেট নিন? আপনি খাবেন না নাকি? জি খাবো। তাহলে প্লেট নিন। কাকা, একটা প্লেট দিন নাকি? না লাগবে না, আমি তোমার প্লেট থেকেই নিয়ে খাবো। আমি ভাবতে লাগলাম টাকা নেই, মনে হচ্ছে মেয়ের কাছে আজ, তাই আর দরদ আমার প্রতি। যা খাক তাহলে। এবার আমার প্লেট থেকেই ফুচকা খেতে লাগলো। ফুচকা খাওয়া শেষ করে আমি টাকা দিতে যাবো, ঠিক তখনই জান্নাত আমায় না দিতে দিয়েও নিজে টাকাটা দিল। আমার কেমন ব্যাপারটা গুলিয়ে যাচ্ছে। ওর কাছে টাকা ছিল তো আমার প্লেটের ফুচকা খেলো কেন? আমরা ফুচকা দোকান থেকে বের হতেই আমি বললাম, আচ্ছা আপনি আমার প্লেট থেকে ফুচকা নিয়ে খাচ্ছিলেন কেন? জানি। আমি তো গ্রামের ছেলে, আমার প্লেট থেকে আপনার খাওয়াটা সত্যিই অনেক খারাপ। জান্নাত এবার মাথা নিচু করে চুলগুলো কানের মাথায় গুজে নিয়ে বলল, অব্র, আমি মানুষ চিনতে ভুল করেছিলাম। আমি ভুলেই গেছিলাম যে গ্রামেরা লোকেরাও মানুষ। যাই হোক, বুঝতে তো পেরেছেন। তোর জন্য। জান্নাত আমার পাশে পাশে হাঁটছে, খুব ভালো লাগছে। আজ এই মেয়েটাকে এতদিন আমি শত্রু ভাবতাম, খারাপ চোখে দেখতাম, কিন্তু আজ মেয়েটাকে সত্যি অপরূপ লাগছে। ওর হাতের সাথে আমার হাতটা স্পর্শ পাচ্ছে বারে বারে হাঁটার সময়। ও মাথা নিচু করে হাঁটছে আর আমিও। জান্নাত এবার বলতে লাগলো, আচ্ছা তোর কি এসব জিন্স টপস পছন্দ না? জি পছন্দ না, তবে আমার পছন্দে কার কি যায় আসে বলুন? আমার বউ বা গার্লফ্রেন্ড নেই যে তাকে বলবো। আর আপনি এই কথা আমায় জিজ্ঞেস করছেন কেন?
আমারও বয়ফ্রেন্ড এমনই। জান্নাতের মুখ থেকে বয়ফ্রেন্ড শব্দটা শোনার পরে আমার বুকটা কেঁদে উঠল। আমি এবার বললাম, আপনার বয়ফ্রেন্ড আছে? জান্নাত এবার আমার মুখের দিকে তাকিয়ে বলল, কি মনে হয়? আজকাল মানুষের মুখ দেখে বোঝা যায় না যে কে কতটা সত্যি আর কে কতটা অসত্যি। জান্নাত কথাটা শোনা মাত্রই আমার কান ধরে টেনে বলল, ওই তুই এত বেশি বলিস কেন? খুব কবি হয়েছিস গেছিস তাই না? আমার বফ নেই, ওকে আমি মজা করে বলেছিলাম। শুনে অনেকটা শান্তি পেলাম। আমি জান্নাতের চোখের দিকে তাকিয়ে বললাম, জান্নাত, এইভাবে আমার বিষয়টা ঠিক না কিন্তু। কেন মিশবো না? 100 বার মিশবো। এটা বলেই আমার ডান হাতটা খুব শক্ত করে মুঠো ধরলো। কেন মিশবেন শুনি? আমি তো আপনার কেউ না। জান্নাত সাথে সাথে আমার চোখের দিকে তাকিয়ে আরো জোরে হাতটা মুঠো করে পড়ল। সব মানে? না না না, মানে ফ্রেন্ড আমরা। হ্যাঁ, আমরা ফ্রেন্ড আজ থেকে। সরি, আপনাকে আমার ফ্রেন্ড বানাতে পারবো না। কেন? ফ্রেন্ড অনেক ডিমান্ডিং হয়। 2 দিন ছাড়া ছাড়া ট্রিট চাই, 2 দিন ছাড়া বার্থডে সেলিব্রেট করা, 2 দিন ছাড়া পার্টিতে যাওয়া। পারবো না আমি আপনার সাথে ফ্রেন্ডশিপ। আমার ফ্রেন্ডশিপ আমার লেভেলের মানুষের সাথেই বানাই, কারণ আমি মধ্যবিত্ত, এক ফার্মার ফ্যামিলির ছেলে। জান্নাত আমার গালে একটা ঠাস করে থাপ্পড় মারল, আর আমার দিকে আঙ্গুল তুলে বলল, ওই তুই কি ভাবছিস বলতো? আমি কি তোর থেকে টাকা চাই? আরে শুধু ফ্রেন্ডশিপ করতে চাই। ভেবে নে, আমি একটা গ্রামের মেয়ে, ভেবে নে আমিও তোর লেভেলের একটা মানুষ। এটা বলেই আমার হাতটা ছিটকে ফেলে গিয়ে চলে যাচ্ছে হন হন করে। মেয়েটা হয়তো খুব রাগ করেছে, মেয়েটাকে যেতে দিতে কেন জানি না মন চাইছে না। আমি ওর সামনে গিয়ে গিয়ে কান ধরে বললাম, আচ্ছা বাবা, সরি, মাফ করে দিন। এটা বলে আমি সেট আপ করতে থাকলাম। জান্নাত আবারও গাল ফুলিয়ে বলল, এতে মাফ হবে না। আমি হালকা হেসে বললাম, তবে ফ্রেন্ডশিপ করেছিস কিনা বল। জি করলাম। ওকে। এটা বলেই দেখি ভাব দেখি আগে আগে হাঁটছে। আমি আবারও দৌড়ে বললাম, এখনো রেগে আছেন বুঝি? জি, আরো রেগে গেলাম। কেন? এই ফ্রেন্ডকে কখনো আপনি দিয়ে কথা বলে? জি না। তাহলে তুই কেন বলছিস? ও ওকে, সরি। জান্নাত আমার মুখে তাকিয়ে মুচকি হেসে বলল, জানিস তো অব্র, তোকে এজন্যই খুব ভালো লাগে। এটা বলে আমার হাত ধরে চলতে লাগলো। আমি ওর হাতটাকে জোর করে ধরলাম। জান্নাত আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে আর মাথা নিচু করে চলেছে। একটা গাছের নিচে এবার বসলাম। জান্নাত আমার সামনে বসলো, ব্যাগের উপরে গালে হাত রেখে আমার দিকে তাকিয়ে আছে। আমি মজা করে বললাম, জান্নাত, এভাবে তাকাস না, তোর চোখের প্রেমে পড়ে যেতে পারি রে। জান্নাত এবার লজ্জা পেয়ে মুচকি হেসে বলল, পড়ে যা না, তারপর উঠতেই দেব না। আমি আবারও করে হেসে বললাম, পাগল নাকি? আচ্ছা জান্নাত, আমি উঠি রে, মেসে যেতে হবে। আর ক্লাস করতেও ভালো লাগছে না। আচ্ছা যা তাহলে। আমি আমার মেসে কিছুটা আগে আসতে দেখেছি আননোন নাম্বার থেকে ফোন আসছে। সারা শুধুই বিরক্ত করে। আমার ফোনে ব্লক লিস্টও নেই যে নাম্বারটা ফেলে দেবো। আমি ফোনটা রিসিভ করে বললাম, কি চাই? তোমাকে। উফ আল্লাহ, পাগল নাকি? আগে ছিলাম না, তবে এখন হয়ে গেছে। তাই নাকি? জি। আচ্ছা তুমি মেসে পৌঁছে গেছো? মানে আমি মেসে থাকি, আপনি কিভাবে জানলেন? যাকে ভালোবাসি তার সবটা জানতে হয়। এই আম্মু আসছে, রাখলাম। এটা বলেই ফোনটা রেখে দিল। কে এটা, কে জানে? আমি আর কিছু না ভেবে সোজা মেসে চলে এলাম। বিকেল দিকে মেসের বাইরে দাঁড়িয়ে আছি আর মোবাইলটা টিপছি। আমার সামনে একটা স্কুটি এসে দাঁড়ালো। এবার আমি চোখ তুলে তাকাতে দেখি একটা কালো বোরখা পরা মেয়ে। আমি আশ্চর্য হয়ে গেলাম। আমার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে, আমি ভাবলাম অন্য কাজে দাঁড়িয়েছে। আর আমি মেয়েদের দিকে তাকাতে একটু বেশি লজ্জা পাই, তাই আমি পিছনে ঘুরে গেলাম। এবার ওই মেয়েটা বলে উঠলো, ওই স্কুটিতে বসো।
আজব তো, এই ভয়েস তো আমি এর আগেও শুনেছি। আমি মেয়েটার কথাটা পুরোপুরি না বুঝতে পেরে মেয়েটির দিকে তাকিয়ে বললাম, আমাকে বলছেন? জি, তোমাকেই। হ্যাঁ বলুন। এই আপনি আপনি কি? আজব, আমি আপনাকে চিনি না তো, তাহলে আপনি ছাড়া কি বলবো? এবার মুখ থেকে বোরখার কাপড়টা সরাতেই আমি চমকে গেলাম। আরে, এ তো জান্নাত। জান্নাত বোরখা পরেছে। আমি ভাবতেও আশ্চর্য হচ্ছি। জান্নাত আমাদেরকে মুচকি হেসে বলল, কি মিস্টার, অবাক হলেন নাকি? আমি এখন অবাক চোখে তাকিয়ে আছি আর ওর মুখের দিকে তাকিয়ে বললাম, জি মাশাআল্লাহ। ভাবতে পারিনি এই মুখটা বোরখার পিছনে থাকলে এতটা সুন্দর লাগে। জান্নাত আবার হেসে আবারও বলে উঠল, তাই নাকি? সত্যি আজকে জান্নাতকে খুবই সুন্দর লাগছে। ওই কালো বোরখায় ওর সাদা ধবধবে শরীরটা ঢেকে রেখেছে। পায়ে কালো মোজা, হাতেও মোজা পড়েছে। শুধুমাত্র মুখে নিকাবটা একটু সরিয়ে আমার সাথে কথা বলছে। আমি তাকাতে পারছি না জান্নাতের দিকে। আমি মাথাটা নিচু করে বললাম, আপনি বোরখা পরেছেন কেন? জান্নাত এবার গাল ফুলিয়ে বলে উঠল, আপনি মানে কি? আচ্ছা আচ্ছা, তুমি আজ বোরখা পরেছো কেন? জান্নাত এবার একটু ন্যাকামি করে গালে হাত রেখে বলে উঠল, জানি না। যা বাবা, কেন পড়েছো সেটাও জানো না? জি জানি না, হয়তো কেউ পড়তে বলেছে। ও মা, তার কথা শুনে তুমিও পড়ে নিয়েছো? আমি ভাবতে পারছি না যে তুমি অন্যের কথা শোনো। এটা বলতেই কোমরে হাত দিয়ে বলল, ওই শুনি না মানে? আমি খুব শুনি। আচ্ছা ঠিক আছে, এখন বলো এখানে এসেছো কেন? তোমায় নিয়ে যাব বলে। কি করতে আর কোথায়? বিয়ে করতে। এটা বলি লজ্জায় মাথা নিচু করে দিল। আমি ওর দিকে তাকিয়ে বললাম, মানে? মজা করলাম। ও ওকে। জি চলো, স্কুটারের পিছনে বসো। এটা বলি নিকাব বেঁধে স্কুটারে চেপে বসলো। কোথায় যাবে? চলো না, আজ একটা জায়গায় যাব। না গেলে হবে না, কাল টিউশন আছে, পড়তে হবে তো। উফ, চেপে বসো তো। আর রাতে আমার বাসায় চলে যাব তোমায় নিয়ে, গ্রুপ স্টাডি করব। পাগল নাকি? তোমার আব্বু আম্মু কি ভাববে? আর তারা যাই ভাবুক, আমি ওসব পারবো না। জানাতে চোখ দুটো নিকাবের ভেতর থেকে কড়া দৃষ্টিতে তাকিয়ে বলল, চাপতে বলেছি না? কেন জানি না জান্নাতের কথায় না বলতে পারলাম না। জান্নাতের সাথে টাইমটা স্পেন্ড করতে অনেক ভালো লাগছে। আমি এবার জান্নাতের পিছনে বসলাম। জান্নাত খুব খুশি হলো। আমি বসতেও খুব জোর এক্সিলেটরটা চেপে দিল। আর আমি সাথে সাথে ওর শরীরের সাথে শরীরটা স্পর্শ করলাম। আমি সাথে সাথে বললাম, সরি সরি সরি। জান্নাত হেসে হেসে আবারও অমন করলো। আমি আবারও ছিটকে ওর বডি টাচ করলাম। আমি আবারও ভয় পেয়ে বললাম, সরি সরি, আর হাসতে চালাও না। জান্নাত হেসে হেসে বলতে লাগলো, যদি ভয় লাগে আমায় জড়িয়ে ধরে বসো। এটা বলেই আরো স্পিড বাড়িয়ে দিল। আমি ভয়ে ওকে চেপে ধরলাম। এখন আমার হাত ওর কোমর ঘিরে নাভির উপরে খুব জোরে চেপে আছে। আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হচ্ছে। আমি ওকে আরো চেপে ধরতে ও কেমন শিউরে উঠল। এবার স্পিডটা কমিয়ে দিল। আস্তে আস্তে গাড়ি চলছে আর জান্নাত কিছু না কিছু বলে গাড়ি চালাচ্ছে। আমি এবার আস্তে আস্তে কোমর থেকে হাতটা সরিয়ে নিতেই আবারও খুব জোরে অ্যাক্সিলেটর চাপিয়ে স্পিড বাড়িয়ে দিল। আমি আবারও ভয়ে ওর কোমরে হাত ঝুঁকিয়ে ওর নাভির উপরে চাপিয়ে দিলাম। আবার স্পিডটা কমিয়ে দিল। আবার আমি হাত ছাড়তে আবার স্পিডটা বাড়িয়ে দিই। আমি ওর দিকে দৃঢ় দৃষ্টিতে তাকিয়ে ভাবতে লাগলাম, জান্নাতের এইরূপ করার কারণ কি? ও কি চাই আমি ওর সাথে থাকি, সারা জীবন হাতটা নিজের করে ধরে রাখি? আমি এখন ওকে ধরে আছি। আমি এবার হালকা এগিয়ে ওর কাঁধে আমার চিবুকটা রাখলাম। এমনিতেও চোখ দিয়ে খুব পানি বের হচ্ছে। দেখলাম জান্নাত কিছুই বলল না। আমি বাম মিররের দিকে তাকিয়ে দেখলাম জান্নাত বারে বারে ওই ডান মিররের দিকে তাকাচ্ছে, কারণ ওতে আমার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে আর সেটাও দেখছে বারে বারে। ওর কাঁধে আমার চিবুকটা রাখতেই কেমন জানি না আলাদা রকম একটা ফিলিংস কাজ করছে। বুকের বাম পাশটা চিনচিন করছে আর আমি খুব জোরে জোরে লাফাচ্ছি। আমি চোখটা বন্ধ করে কাঁধে মাথা গুছে রইলাম। জানি না, মনে হচ্ছে এক স্বপ্নের দেশে আছি, যেখানে জান্নাত আর আমি শুধুই, আর কোনো দিকে কেউ নেই। কখন যে গন্তব্যস্থলে পৌঁছে গেছি আর টেরই পাইনি। জান্নাত আমার মাথায় হাত দিয়ে বলে উঠল,
আমি সাথে সাথে মাথা তুলে বললাম, সরি, আমার চোখে পানি আসছিল বাতাস লাগার কারণে, তাই আমি তোমার কাঁধে মাথা রাখতে বাধ্য হয়েছিলাম। কিছু না বলে একটা মুচকি হাসি দিয়ে আমার চোখের দিকে তাকালো। আমি এবার স্কুটি থেকে নেমে দেখলাম, আরে এ তো একটা রেস্টুরেন্ট, বাট আমি তো মানিব্যাগ আনিনি। মেসের বাইরে এমনি দাঁড়িয়েছিলাম, পকেটে কিছু খুচরো টাকা আছে, হবে হয়তো 30 কি 40 টাকা। ওতে রেস্টুরেন্টের 1 কাপ চাও পাওয়া যাবে না। আমি এবার জান্নাতকে বললাম, চলো ওই পার্কের দিকে যাই। কেন? না, কেমন জানি এখানে আমার ভালো লাগছে না। ওই চলো তো। এটা বলে আমার হাতটা ধরে সূর্যের রেস্টুরেন্টে ঢুকিয়ে দিল। আমার হাত পাগুলো কাঁপছে, মনে হয় আজ আমার অপমান হতে হবে জান্নাতের কাছে কিংবা রেস্টুরেন্টের মালিকের কাছে। আমরা এবার বসলাম। জান্নাত অর্ডার করলো অনেক কিছু খাবার, যার নাম হয়তো আমি এই প্রথমবার শুনছি। গ্রামের ছেলে তো ওই ফুচকা স্টলে যা থাকে শুধু ওইগুলোরই নাম জানি, বড় বড় রেস্টুরেন্টে খাবারের নাম জানি না তো। আর জেনেই বা লাভ কি, আমাদের মতো গ্রামের মানুষদের জন্য এসব খাবার না। এখানের 1 প্লেটের দামে হয়তো আমাদের একটা মধ্যবিত্ত ফ্যামিলির একবেলা অনায়াসে কেটে যাবে। জান্নাত এবার আমার দিকে তাকিয়ে বলল, অব্র তোমার? আমি এদিক ওদিক তাকিয়ে বললাম, না না, আমার কিছু লাগবে না। কিছু লাগবে না? কিছু তো নিতেই হবে। না না, আমার লাগবে না, আমার তেমন কোনো ক্ষুধা নেই। ওকে ভাইয়া, এগুলোই নিয়ে আসুন। এটা বলে ওয়েটারটাকে পাঠিয়ে দিল। আমরা দুজন সোফায় বসে আছি পাশাপাশি। জান্নাত একটু আমার গা ঘেঁষেই বসে আছে। রেস্টুরেন্টে এসিতে দেখেও কেন জানি না খুব ঘাম ঝরছে কপাল থেকে। এটা দেখে জান্নাত ওর ব্যাগ থেকে রুমালটা বের করে আমার কপাল মুছতেই যাবে, ঠিক তখনই আমার হাতটা ধরে অবাক হয়ে বললাম, এই কি করছো? কেন দেখতে পারছো না কি করতে যাচ্ছি? হ্যাঁ, তবে তোমার রুমাল দিয়ে কেন? জান্নাত আমার মুখের দিকে তাকিয়ে হালকা হেসে বলল, খুব আপন মনে করি যে তোমায়। মানে? না মানে বলতে চাচ্ছিলাম, ফ্রেন্ডশিপ যখন করেছি তখন তোমার কেয়ার করাটাও আমার দরকার। আমি হালকা হেসে আমার রুমালটা বের করে ঘামটা মুছে দিলাম। খাবার টেবিলে আসতেও প্লেট থেকে এক টুকরো খাবার নিয়ে আমার দিকে তুলে ধরলো। আমি অপলক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছি আর ভাবছি, এই কি সেই মেয়ে যে আমায় এত ঘৃণা করতো? সে আজ আমার মুখে খাবার তুলে দিচ্ছে, জানো তো কেমন আমার দিকে তাকিয়ে আছে। কি হলো, খাও। আমি হাত দিয়ে সরিয়ে বললাম, আমার ক্ষুধা নেই বলছি তো। জান্নাত আবার আমার মুখের দিকে ওর হাতটা নিয়ে এসে রেগে বলল, খাও বলছি। এটা বলেই আমার মুখের ভিতরে খাবারটা ঢুকিয়ে দিল। জান্নাত এবার আমার একটা পায়ের উপর আর একটা পা রাখলো। আমি এটা দেখে আমি সরিয়ে বসলাম। জান্নাত হালকা হেসে আবারও আমার গা ঘেঁষে বসে আমার মুখে খাবার তুলে দিয়ে বলল, অব্র, তোমাকে কিছু বলতে চাই। আমি ওর দিকে তাকিয়ে বললাম, কি? জান্নাতের দিকে এখন আমার একটু মনোযোগ নেই, আমার মন তো শুধু ওদিকে। কি জানি কি হবে বিলের টাকা না দিলে। আমার দিকে তাকাও। বলো। আবারও আমার ঘাম বের হতে লাগলো। জান্নাত এবার বলতে লাগলো, ওয়েটার, বিল প্লিজ। সাথে সাথে একটা ওয়েটার কাছে এসে বলল, এই নিন ম্যাম। সাথে সাথে ওর পার্সটা খুলে টাকা দিয়ে বিলটা ভাঁজ করে পাঠিয়ে দিল। আমি এটা দেখে বড়ই আশ্চর্য হলাম। ছেলেরা তো সব জায়গায় বিল ভরে। জান্নাত আবারও আমার দিকে তাকিয়ে রাগীভাবে বলে উঠল, ওই কি ওইদিকে, আমার দিকে তাকাও। আমি ওর দিকে এখন তাকাতে পারছি না, কারণ জানি না, হয়তো নিজের কাছে খুব একটা লজ্জা লাগছে। একটা মেয়ে হয়ে রেস্টুরেন্টে বিল পে করলো। আমি হালকা হেসে বললাম, তুমি বিল পে করলে কেন? জি করলাম, কেন বলো তো? না, বিল তো সবসময় ছেলেরাই পে করে। জি করে, তবে আমার ক্ষেত্রে না। আমি ওসব বুঝি না, আমি পরিস্থিতি বুঝতে শিখেছি। শুধু ছেলেরাই কেন দেবে, মেয়েরাও দিতে পারে, তাদেরও অধিকার আছে। তাই নাকি? জি তাই। এই শোনো না। আমি ওর দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ বলো। জান্নাত এবার হঠাৎ আমার দুটো হাত চেপে ধরে আমার চোখের দিকে তাকিয়ে ভয়ে ভয়ে বলল, অব্র, কিভাবে বলবো বুঝতে পারছি না। আমি হেসে হেসেই বললাম, আরে আমি না তোমার ফ্রেন্ড, তো যা বলবো খুলে বলো। অব্র, না আমি না তোমায়। কথাটার মাঝে আমার ফোনটা বেজে উঠল। আমি সাথে সাথে জান্নাতকে বললাম, 1 সেকেন্ড। জান্নাত এবার থেমে গেল।
আমি ফোনটা বের করতে দেখি সেই আরেকটা আননোন নাম্বার। আমি কপালে হাত দিয়ে ফোনটা কেটে দিলাম। জান্নাত এটা দেখে বলে উঠলো, কি হলো, রিসিভ করলে না কেন? আরে জানি না এই নাম্বারটা কার, বাট খুব জ্বালায় একটা মেয়ে। এটা শোনা মাত্রই আমার ফোনটা কেড়ে নিয়ে ওই নাম্বারে ফোন দিল। জান্নাত এবার রাগী মুড নিয়ে বলে উঠলো, হ্যালো, কে? ওদিকে ওই মেয়েটা রাগী ভয়েসে বলে উঠলো, আপনি কে? আর অভ্রের ফোন আপনার কাছে কেন? আমি ওর জিএফ, আর আমার কাছে থাকবে না তো কার কাছে থাকবে? ফোনের ওপাশে থাকা মেয়েটাও চিৎকার করে বলছে, অভ্র শুধু আমার, ওর দিকে যে তাকাবে আমি তার চোখ উপড়ে নিব। জান্নাত রাগে ফোঁস ফোঁস করে বলছে, কোনো দিনও ফোন করবে না। এটা বলে ও ফোনটা কেটে দিল আর ফোনটা ব্যাগে রেখে দিয়ে বলে উঠলো, এই, তোমার ফোনটা আজ থেকে আমার কাছে থাকবে। এটা শুনে আমি আশ্চর্য হয়ে বললাম, তোমার কাছে মানে? আমি কিভাবে বাসায় ফোন করব, তারা কিভাবে করবে? চলো, তোমার নতুন ফোন কিনে দেব। পাগল নাকি? আর আমার ফোন তোমার কাছে থাকবে কেন? সাথে সাথে ও আমার দিকে আঙ্গুল তুলে রাগি মুড নিয়ে বলে উঠলো, এইসবের মানে বুঝতে হবে না, আমি যা বলছি সেটাই হবে। আমি ওর ব্যাগে হাত ভরে ফোনটা বের করে দিলাম আর ওর দিকে তাকিয়ে বললাম, সরি, পার্সোনাল জিনিস আমি কাউকে দিতে পারবো না। এটা বলে আমি রেস্টুরেন্টে বাইরে চলে এলাম। জান্নাত নিকাব করে বাইরে এলো। ও চোখের দিকে তাকাতেই দেখি ওর চোখে পানি। সারা রাস্তা কোনো রকম কথা ছাড়াই মেসে পৌঁছে গেলাম। রাতের দিকে ওই নাম্বারটা যে আগে আমায় ডিস্টার্ব করতো আর বলতো আমি নাকি ও বাবু, বারেবার ফোন দিচ্ছে। আমি ফোনটা রিসিভ করছি না, কারণ আমার মনটা খুবই খারাপ। জান্নাতকে এইভাবে হয়তো কষ্ট দেওয়াটা আমার ঠিক হয়নি। বারে বারে ফোনটা বাজছে। আমি এবার বিরক্ত হয়ে রিসিভ করে রাগীভাবে বলে উঠলাম, হ্যালো, আপনার কাজ নেই নাকি? অন্যদিনের মতো মেয়েটা দেখে আজ আর হেসে হেসে কথা না বলে হালকা ফিসফিস করে বলল, কাজ থাকলেও তোমার ভয়েস শুনতে যে খুব ইচ্ছে করে। আরে ভাই, কে আপনি? কেন আমায় জ্বালাচ্ছেন? আমি রাখছি, এখন আমার মেন্টালি ভাবে খুব ডিস্টার্ব আছে আমি। আর প্লিজ এভাবে কল দিয়ে না। ওদিক থেকে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে করে বলছে, পারবো না তোমায় অন্য কারোর হাতে দিতে, পারবো না তোমায় কল না দিয়ে থাকতে, পারবো না তোমার ভালোবাসা অন্য কারোর হাতে দিতে, খুব ভালোবাসি তোমায়। আমি আরো বিরক্ত হয়ে বললাম, রাখেন তো, কোনোদিন আর কল দেবেন না, দিলে খবর আছে কিন্তু। এটা বলে আমি আমার ফোনটা রেখে সুইচ অফ করে দিলাম। পরের দিন সকালে আম্মুর ফোন এলো। আমি এবার ফোনটা রিসিভ করে বললাম, জি আম্মু, বলো। কি করছিস? এই তো আম্মু, বই নিয়ে পড়ছি। তুমি? সবজি কাটছি। ও আচ্ছা, আর আব্বু কোথায়? তোর আব্বু ক্ষেতের দিকে গেল এই মাত্র। ও আর শোন না অভ্র, বলছি তোর আব্বুকে তো বিকেলে একটু ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। তুই যদি ফ্রি থাকিস আয় না, কিছুদিন থেকেও যাবি। বড্ড দেখতে ইচ্ছা করছে রে, আমারও আর তোর আব্বুরও। বাট আম্মু, আমি কদিন এসেছি তো, আর আমার টিউশনটা বন্ধ হয়ে যাবে তো। আচ্ছা, তাহলে তুই আজ আয়, আবার কাল সকালে চলে যাস তোর আব্বুকে ডাক্তার দেখিয়ে। ওকে আম্মু। এটা বলে আমি ফোন দেখে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। বাসা বেশি দূর না, মাত্রই ৬০-৬৫ কিলোমিটার। বাসায় পৌঁছাতে আমার প্রায় দুপুর হয়ে গেল। আমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। বাসায় ফোন দিয়েছি, আব্বু আসছে আমার রিসিভ করতে। এদিকে বারেবার ফোনটা ভৌ ভৌ করে কেঁপে উঠছে। আমি ফোনটা বের করে দেখলাম জান্নাত কল দিয়েছে। আমি কলটা রিসিভ করে বলে উঠলাম, হ্যাঁ বলো। তুমি আজ কলেজে আসোনি কেন? আমি তো বাসায় এসেছি। তুমি বাসায় যাচ্ছ বলে আমায় তো একবারও বললে না। এটা শোনা মাত্রই দেখি আব্বু সাইকেল নিয়ে আমার কাছে এসে দাঁড়ালো। আমি সাথে সাথে বললাম, আচ্ছা রাখি, বাই। এটা বলে আমি ফোনটা পকেটে পুরে আব্বুর সাথে চলতে লাগলাম। বাসায় পৌঁছাতে গোসল সেরে লাঞ্চ করে বসে আছি রুমে। আবারও ফোন দিল জান্নাত, আর কান্না করতে করতে বলতে লাগলো, সরি, আমার ঠিক হয়নি কাজটা করা, প্লিজ ইগনোর কেন করছো আমায়? আমি বুঝতে না পেরে বললাম, কোন কাজটা? কাল যে তোমার ফোন নিতে চেয়েছিলাম, ওটা আমার একদম ঠিক হয়নি। আরে এতে কান্নার কি আছে? জানি না তুমি কেন ইগনোর করছো, আর তুমি কেন বাসায় যাবে বলে বললে না।
আমি হালকা হেসে বললাম, ও তুমি কান্না থামাও তো, পাগলি একটা। আর কোথায় ইগনোর করছি, তখন তো আব্বু এসে গিয়েছিল আমার কাছে। ও ওকে। আর ওই মেয়েটা আর কল দিয়েছিল নাকি? না, কেন? কেন আবার জিজ্ঞেস করছি? আমি আবারও হালকা হেসে বললাম, এত কেয়ার আমাকে, কি ব্যাপার, প্রেমে টেমে পড়ে গেলে নাকি? জান্নাত হালকা হাসতে হাসতে বলে উঠলো, জানি না। আমিও হালকা হেসে হেসে বললাম, মজা করলাম ম্যাম, সিরিয়াস নিয়েন না, নয়তো আবার আমার এই দুটো ঘালে রক্ষা হবে। তাই নাকি? মেসে আসো, তোমার হচ্ছে। আমি ছেলে, আমার ছেলেও হবে না, মেয়েও হবে না। জান্নাত এবার হো হো করে হাসতে হাসতে বলতে লাগলো, পাগল একটা। এই বন্ধ করো হাসি। ও আচ্ছা, ফ্রেন্ড বানালো, ঠিক আছে, এখন বুঝি হাসিটাও সহ্য হচ্ছে না? জান্নাত আবারও হেসে বলে উঠলো, চুপ, তোমার হাসিতে আমার ঠোঁট দুটো হাসে, আমার পেটে লাগছে তোমার ওই মজার মজার কথা শুনে। একটু পানি খেয়ে নাও, তাহলে ঠিক হয়ে যাবে। তাই নাকি? আরো কিছু কথা বলে ফোনটা রেখে দিলাম। বিকেলে আব্বুকে ডাক্তার দেখিয়ে বাসায় নিয়ে এলাম। ডাক্তার বলেছে নাকি পুরোই সুস্থ, তবে আরো কিছুদিন রেস্ট নিতে হবে, ভারী কোনো রকম কাজ করা চলবে না। আমিও বাসায় এসে আব্বুর রুমে ঢুকে গম্ভীর গলায় আমি বলে উঠলাম, শুনতে পেলে তো ডাক্তার কি বললো? পুরো এখন রেস্ট। আব্বু আমাদেরকে তাকিয়ে হেসে হেসে বলতে লাগলো, হগো শুনছো, অভ্রের আম্মু, ছোটবেলায় আমি এভাবেই অভ্রকে বলতাম চোখ রাঙিয়ে, আর আজ তোমার ছেলে আমায় বলছে, সাহস দেখো। আম্মু খুব হেসে বলে উঠলো, দেখতে হবে তো কার ছেলে। আব্বু বুক উঁচু করে বলল, জি, এটা কালামের ছেলে। আমিও আব্বু আম্মুর সাথে খুব হাসছি। আব্বু আম্মুর হাসি মুখটা দেখলে যেন সব কষ্ট নিমেষেই দূর হয়ে যায়। জানি না আম্মু আব্বু আমায় নিয়ে কত আশা করছে, আমায় এত পড়াশোনা করাচ্ছে। এই আশাতেই যে তাদের ছেলে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে বড় কিছু একটা পদে নিযুক্ত হয়ে তাদের মুখটা উজ্জ্বল করবে। আমার আব্বু আম্মুই কেন, পৃথিবীর সব আব্বু আম্মুই এটা স্বপ্ন নিয়ে থাকে। আমি এবার বললাম, আচ্ছা আম্মু, আমি একটু বাইরে যাচ্ছি। আচ্ছা যা, আর হ্যাঁ দেরি করবি না। ওকে আম্মু। আব্বু এবার বিছানায় হাত রেখে উঠে বলল, আমিও আসছি গো। আমি এবার আব্বু দিকে তাকিয়ে রাগী ভাবে বললাম, তুমি কোথায় যাবে? একটু পাড়ায় চায়ের দোকানে, মনটা ভারী ফোসফোস করছে, যাই একটু চা খেয়ে আসি। আমি গম্ভীর হয়ে বললাম, শুনতে পেলে না তখন ডাক্তার কি বললো? উনি নাকি এই শরীরে চা খেতে যাবে। আম্মু বাসায় চা করে আব্বুকে দাও, আর হ্যাঁ, আব্বু একদম বেশি এদিক ওদিক যাবে না, রেস্ট নাও। এটা বলেই আমি বাসার বাইরে চলে এলাম। ছোটবেলায় দায়িত্ব ছিল আম্মু আব্বুর আমার উপর, কিন্তু আমি এখন থেকে আব্বু আম্মু দায়িত্ব নেওয়া শুরু করে দিয়েছি। হয়তো কখনোই পুরোটা নিতে পারবো না, তবুও আমি চেষ্টা করি আব্বু আম্মুকে ভালো রাখার। আম্মু আব্বুকে নিয়ে আমার প্রচুর স্বপ্ন আছে। আব্বু যখন ক্লান্ত শরীর নিয়ে ঘাম বেছা মাথা ভরা চুল আর মুখমণ্ডলে টপ টপ করে পড়া ঘাম নিয়ে বাসের উঠানে এসে বসে, তখন আমার স্বপ্নগুলো লজ্জা পায়। আমি এসব ভাবতে ভাবতে আমি সেই চায়ের দোকানের পাশে বসে থাকা জমির মাথায় বসলাম। মাথা নিচু করতেই জান্নাতের কথাই মনে ভেসে উঠল। মেয়েটার রঙিন চুল, টানা টানা দুটি চোখ আর ঠোঁটের মিষ্টি হাসি। বারে বারে মনে করছি আর নিজে মুচকে মুচকে হাসছি। ভাবছি কাল মেসে ফিরে জান্নাতকে আমার মনের কথা বলে দেবো। জান্নাত হয়তো আমায় ভালোবাসে, তার জন্যই হয়তো এত কেয়ার করে। মেয়েটাকে বড্ড ভালো লাগে, কেন জানি না, ওর সাথে কাটানো মুহূর্তগুলো একটা স্বপ্ন, একটা ভালো লাগার মতো কাজ করে, যা আমি কখনো কল্পনাও করতে পারিনি। সবসময় ভেবে এসেছি এইসব প্রেম কিছুই না, এগুলো করা মানে শুধুই টাইম নষ্ট। আমি এইসব কখনো পড়বো না। যখন আমি ক্লাস 10-এ পড়ি, তখন আমার এক বান্ধবী আমার পাশে এসে হাত কাটছিল ব্লেড দিয়ে। আমি হেসে হেসে বলেছিলাম, হবে তুই ওই ছেলেটার জন্য হাত কাটছিস? ও কান্না করতে করতে বলেছিল, ভালোবেসে দেখিস কাউকে, তাহলে বুঝবি কতটা কষ্ট। আমি ওর ভালোবাসার কথা শুনে হা হা করে হেসে কথাটা উড়িয়ে দিয়েছিলাম। দেখ, এসব ভালোবাসা টালোবাসা কিছুই না, এগুলোতে কি হয় বলতো?
জানি না, তবে ভালোবাসার কাছে সব কিছু হার মানে। বাট ওসব কিছুই না। আর হ্যাঁ, হয়েছেটা কি? আমি তাকে ভালোবাসি কিনা তার প্রমাণ চেয়েছি। আমি এবার ওর হাত থেকে ব্লেডটা কেড়ে নিয়ে বলেছিলাম, রক্তপাতে ভালোবাসা প্রকাশ করা যায়, তাহলে তোর ভালোবাসা মানুষকে বলে দিস প্রতি মাসে যে রক্তপাতটা হয় সেটাই ওর ভালোবাসার প্রমাণ। শালা গান্ডু ভালোবাসার প্রমাণ চেয়েছে। মেয়েটা আমাদেরকে কেমন চেয়ে বলল, অব্র প্লিজ তুই কিচ্ছু বলিস না, আমি সহ্য করতে পারবো না। ওর নামে কেউ কিছু বলুক। আচ্ছা বলবো না, রাখ তোর ভালোবাসার মানুষকে গুছিয়ে। এটা বলেই আমি থেমে গিয়েছিলাম। বাট আজ সে মেয়ের কথাগুলো সত্যি হচ্ছে। শালা সত্যি ভালোবাসা মনোরোগের ব্যাধির থেকে অনেক বেশি একটা রোগ। প্রায় সন্ধ্যা 8টা পর্যন্ত বসে দেখে আমি বাসার দিকে এগোচ্ছি। মসজিদের পাশেই রুহিদের বাসা। মসজিদ পার হয়ে আমি আবার রুহিদের বাসা পার হবো, ঠিক তখনই ওদের ওই গলিটা থেকে আমি কে টেনে নিয়ে ঢুকে গেল। পুরো অন্ধকার এই গলিটা, লাইটও নেই এই গলিতে। আমি ভয় পেয়ে চিৎকার করতে লাগলাম, এই কে কে? সাথে সাথে আমার কে যেন মুখটা চেপে ধরেছে। আমি ভয়ে কাঁপছি। কোনো ভূত টুত না তো? আরে ভূত হলো তো আমায় টাচ করবে কেমন করে? আমায় দেওয়ালে ঘেঁষে দাঁড় করিয়ে রেখেছে। আমার শ্বাস প্রশ্বাস বারে বারে পড়ছে। আমার সামনে থেকে কেউ যেন রাগে সাপের মতো ফুসফুস করছে। বাট কে? আমি কোনো রকম চিৎকার করতে পারছি না, কারণ আমার মুখে হাত দেওয়া, আর ও আমার দুটো হাত চেপে রেখেছে এক হাত দিয়ে, আর ওর বডির চাপ দিয়ে আমায় দেওয়ালে ঠেলে রেখেছে। বুঝতে পারছি না আসলে কে। আমার মুখ ধরে প্রায় 2 মিনিটের মতো দাঁড়িয়ে রয়েছে। মেয়েটা কে? আরে এ তো রুহির ভয়েস। রুহি তুই? জি আমি। মেয়েটা কে? এই ছাড় আমায়, কেউ দেখে নিলে তো প্রচুর বড় সমস্যা হয়ে যাবে। এটা বলেই আমি ওকে ছিটকে আসতেই যাব, আবার আমাকে চেপে দেওয়ালের কাছে নিয়ে গেল। আমি রেগে বললাম, এই কি হচ্ছে নাকি? পাগল নাকি তুই? এইভাবে কেউ আটকে রাখে নাকি? রুহি আমার কাঁধে হাত রেখে বলল, আটকে তো রাখতে চেয়েছিলাম, তবে তুমি তো এখন মুক্তি পেয়ে গেছো। মানে? কিছু না। মেয়েটা কে? কোন মেয়েটা? কোন মেয়েটা মানে তুমি বুঝতে পারছো না নাকি? না, বুঝতে পারছি না। ওই যে কাল ফোন যে রিসিভ করে বলছিল ও নাকি তোমার গার্লফ্রেন্ড। আমি এবার মাথায় হাত দিয়ে বললাম, ওয়েট ওয়েট ওয়েট, তার মানে ওই মেয়েটা তুই? এটা বলে আমি ওর দিকে আঙুল তুললাম। জি। এই তুই এভাবে চোরের মতো ফোন করতিস কেন? রুহি ফিস ফিস করে বলল, জি ভালোবাসি যে। কাকে? এবার আমার বুকে হাত রেখে বলল, একে। আমি আবারও মাথায় হাত দিয়ে বিরক্ত হয়ে বললাম, হেই পাগল নাকি তুই? এইটা পসিবল না। রুহি আমার জামা ধরে বলল, কেন পসিবল না? আমি কি দেখতে খারাপ নাকি তোমার জিভ হওয়ার যোগ্যতা নেই আমার? দেখ রুহি, এসব কিছুই না কিন্তু। তাহলে কিসের জন্য পসিবল না? আমি তোকে কখনো ওই নজরে দেখিনি, আর চাইনি কখনো ওইভাবে দেখতে। এই কথা বলার সাথে সাথে আমার বুকে মাথা গুঁজে দিয়ে বলল, অভ্র, আমি তোমায় অনেক ভালোবাসি। তোমায় যে আমি ফোন দিতাম আর তুমি বকতে, সেটা শুনতে খুব ভালো লাগতো। আমি তোমাকে ভালোবাসি অনেক অনেক। সেই ছোট্ট থেকে তোমায় অনেক ভালো লাগতো। বয়সের সাথে সাথে কখন যে তোমার প্রতি দুর্বল হয়ে পড়েছি, তোমায় ভালোবেসে ফেলেছি আমি বুঝতে পারিনি। আমি ওকে বুক থেকে সরিয়ে বললাম, দেখ রুহি, আমি কিন্তু তোর আম্মুকে বলতে বাধ্য হব। রুহি তো এবার ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে করতে বলতে লাগলো, যাও বলো, যাও যাও যাও। রুহির পাগলামোটা বারে বার বেরিয়ে যাচ্ছে। ওকে থামানোর জন্য আমি ওর কাঁধে হাত রেখে বললাম, ওকে আমি ভেবে দেখছি। এটা শুনে রুহি ঝড়ের স্পিডে আমার বুকে এসে মাথা রাখলো, আর আমার বুকে একটা আলতো ছোঁয়ে চুমু দিয়ে বলল, তোমায় কারোর সাথে ভাগ করতে পারবো না, তুমি শুধু আমার। আমি জানি ওই মেয়ে কোনোদিনও তোমার গার্লফ্রেন্ড হতে পারে না, কারণ তুমি ওরকম না। আমি জানি তোমায় খুব ভালো করে। আমি আবার ওকে বুক থেকে সরিয়ে বললাম, আমি আসছি। রুহি আবারও আমার হাতটা ধরে বলল, ভালোবাসি। আমি কোনো রিপ্লাই না দিয়ে আস্তে আস্তে গলি থেকে বেরিয়ে চলে এলাম। রুহির কথাগুলো শুনে খুব খারাপও লাগছিল। একটা ফোন নাম্বার না হয় ক্লিয়ার হলো, সে কে? বাট আরেকটা নাম্বার ওটা আর তাহলে? আমি বাসায় এসে চুপচাপ শুয়ে আছি। ডিনার করা হয়নি আর মনও চাইছে না।
রুহি আমায় সত্যি অনেক ভালোবাসে, বাট আমি তো পারবো না। আমি তো জান্নাতের দিকে দুর্বল। কিন্তু রুহি যা পাগলামি শুরু করেছে, না জানি বাসায় কিংবা গ্রামে জানাজানি না হয়ে যায়। এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ব্যাগ গোছাচ্ছি আর মুখে ব্রাশ রেখে হঠাৎ আম্মা আমার রুমে এসে বলল, অভ্র, রুহি এসছে। এত সকালে রুহি? কি ব্যাপার? না, ও আবার পাগলামি শুরু করে দেবে আমার কাছে এসে। আম্মু, ওকে বলে দাও আমি নেই। আম্মু কেমন আমার দিকে তাকিয়ে বলল, তুই তো বাসাতেই আছিস। অভ্র, তোদের মধ্যে কিছু কি হয়েছে? আমি আম্মুর কথা শুনে ভয় পেয়ে গেলাম। আমি আমতা আমতা করে বলতে লাগলাম, কি হবে যদি? ও হ্যাঁ, ও এলে তো আমার থেকে চকলেট চাইবে, আর না দিলে মাথা খারাপ করে দেবে, সেই জন্যই আর কি। এই ব্যাপার, আমি পাঠিয়ে দিচ্ছি ওকে। আম্মু প্লিজ না। এই চুপ, তুই আজ চলে যাচ্ছিস? আরও না তোর বোনের মতো? বোন কথাটা শুনতে আমার মাথায় একটা আইডিয়া এলো। আম্মু কার মতো যেন বললা? কেন, তোর বোনের মতো। ওকে ওয়েট, ওকে নিয়ে আসো, আর তুমিও আসো। ওকে মানে কি? আবার আসতে হবে কেন? উফ যাও না। এবার আম্মু রুহিকে নিয়ে আমার রুমে এলো। আমি রুহির দিকে হালকা হেসে বললাম, কিরে এত সকালে আমাদের বাসায়? রুহি তো রাগী লুক দিয়ে বলল, কাল যে প্রশ্নের কপিটা দিয়েছিলাম সেটার উত্তর কপিটা নিতে আসছি, জলদি দাও। রুহির কথা শুনে আমার খুব খুব বিরক্ত লাগছে। আমি তবুও হেসে হেসে বললাম, সরি, আমি তোর উত্তর কপিটা দিতে পারবো না, কারণ আমি তো উত্তরটা ভাবিনি আর কপিটা ব্ল্যাঙ্ক। আম্মু আমার দিকে তাকিয়ে বলল, আচ্ছা, আমি আসি তাহলে। আমি এবার তড়বড়ি আম্মুকে বললাম, আম্মু রুহি আমার কে হয় গো? কেন বোন, কি হয়েছে? না মানে ও মানতেই চায় না ও আমার বোন হয়। আম্মু আবারও তড়বড়িয়ে বলে উঠল, এই আমি গেলাম, তোরা আবার ঝগড়া শুরু করে দিস না। এটা বলেই আম্মু চলে গেল আমার রুম থেকে। রুহির চোখের কোণে পানি। ও আমার দিকে তাকিয়ে বলল, অভ্র, এটা না করলেই পারতে। আমি তোমায় সব সময় অন্য কিছু ভেবে এসেছি। আমি মাথা নামিয়ে বললাম, রুহি পসিবল না। বলেছি না আমি তোকে কখনো ওই চোখে দেখিনি, কখনো ভাবিনি তোকে ভালোবাসবো। রুহির চোখ দিয়ে টপ টপ করে নীরবেই পানি পড়তে থাকলো। আমি সাথে সাথে আমার রুমে লক লাগিয়ে দিয়ে রুহির কাছে গেলাম। তারপর বললাম, এই কান্না করিস কেন? রুহি কিছু না বলে বসে গেল আর মুখে হাত দিয়ে বলতে লাগলো, বিশ্বাস করো, তোমায় অনেক ভালোবাসি। আমারও খুব কষ্ট হতে লাগলো। যেমনই হোক না কেন, আমি ওর সাথেই বড় হয়েছি, ওর সাথে খেলেছি, তো হওয়াটাই স্বাভাবিক। আমিও চোখের পানি মুছে ওর মুখটা তুলে আমার চোখে চোখ রেখে বললাম, তুই কেন এমন পাগলামি করছিস? রুহি আবারও এক কথাই বলছে, খুব ভালোবাসি যে তোমায়, কখনো সাহস হয়নি বলার। আজ বলতে বাধ্য হয়েছে তোমাকে অন্য কেউ ভালোবাসার চাদরে মুড়ে নেওয়ার আগে। অভ্র, আমি তোমায় অনেক ভালোবাসি, বিশ্বাস করো। কেন জানি না রুহির কথাগুলো একটা তীরের ফলার মতো আমার বুকে এসে লাগছে, আর বারে বারে কেঁপে উঠছে হার্টটা। বুকের ভিতরের হিমালয়ের শীতল বাতাস যেন বয়ে গেল, আমার গোটা শরীরের লোমকূপ দাঁড়িয়ে গেল। আমি কেন জানি না রুহির চোখের দিকে তাকাতে পারছি না। আমি রুহির দিকে না তাকিয়ে বললাম, তুই চলে যা রুহি। না, যাব না আমি, তোমার জবাব নিয়েই যাব। আর জবাবটা হ্যাঁ শুনতে চাই, কারণ আমি তোমায় প্রথম ভালোবেসেছি। আমি তোমার জীবনের প্রথম ভালোবাসার মানুষ। আমি দেওয়ালে হাত রেখে রেখে বললাম, প্লিজ রুহি চলে যা না। না, আমি যাব না। বিছানায় পড়ে থাকা ফোনটা এবার বেজে উঠলো আর স্ক্রিনে শো করলো জান্নাত। রুহি বিছানার কাছেই ছিল, তাই ফোনটা রিসিভ করলো। আমি কিছু বললাম না। জান্নাত রুহির আপু, সব প্রবলেম নিয়ে কথা বললে। আর আমি নিশ্চিত যে জান্নাতকে রুহি কিছুই বলবে না, কারণ রুহি জান্নাতকে অনেক ভয় পায়। আমি স্পষ্ট জান্নাতের কথা শুনতে পাচ্ছি। রুহি আর জান্নাতের এরকম কথোপকথন হচ্ছে। হ্যালো, হ্যাঁ আপু, কে? আমি রুহি বলছি আপু। ও আচ্ছা, অব্রের ফোন তোর কাছে কেন? এই তো আপু, ওদের বাসায় আসছিলাম, আর অভ্র একটু বিজি তো তাই। এই অব্র মানে অব্র তোর বড় না? সো ভাইয়া বলবি,
আর কিছুদিন পর দুলাভাই বলতে হবে। এটা বলেই হাসছে। রুহি শুনতে আমার দিকে তাকিয়ে বলল, দুলাভাই মানে? দুলাভাই মানে বুঝিস না, পিচ্চি একটা। আমি অব্রকে লাইক করি আর অব্র আমায় লাইক করে। সাথে সাথে রুহির চোখগুলো ভিজে গেল আর কাঁপা কাঁপা গলায় বলতে লাগলো, আপু কি প্রমাণ আছে ও তোমাকে লাইক করে? জান্নাত আবার হেসে বলল, ধুর পাগলি, সব কথা সবাইকে শেয়ার করা যায় না। রুহি এটা শুনতেই আরো ভেঙে পড়লো আর বেড়ে ঠেস দিয়ে বসে আবারও বলে উঠল, প্লিজ আপু বলো না। আচ্ছা শোন তাহলে, অব্রকে নিয়ে পরশুদিন রেস্টুরেন্টে গিয়েছিলাম। আমার স্কুটির পিছনে বসিয়ে আমায় এমনভাবে চেপে ধরেছিল, আমার ফিল হচ্ছিল আমি নাকি ওর বউয়ের মতো। আর ইদানিং অব্র আমার অনেক বেশি কেয়ার করে। ও আচ্ছা আপু, আমায় বাসায় যেতে হবে, রাখি এখন। এটা বলে রুহি ফোনটা কেটে বিছানায় রেখে দিল আর আমার কাছে এসে আমার চোখের দিকে তাকিয়ে বলল, ধোঁকাবাজ একটা, ছি! ভাবতে পারিনি আমার ভালোবাসার মানুষটাকে তুমি অন্যকে বিলিয়ে দেবে। ভাবতে পারিনি তুমি আজ আমায় এমন পরিস্থিতিতে ঠেলে দেবে। আমি এখন কি করব? কাকে নিয়ে বাঁচবো? কোন স্বপ্নগুলোকে নিয়ে বাঁচবো? সেই তোমাকে নিয়ে ভাবা প্রতিটা রাতের মিথ্যে স্বপ্নগুলোকে। আমি তো তোমায় আঁকড়ে বেঁচে থাকতে চেয়েছিলাম, এটা কি আমার ভুল? তোমার জন্য ড্রেসিং টেবিলের সামনে আম্মুর আলমারি থেকে লুকিয়ে কাপড় এনে পরা, চোখে কাজল লাগানো, ঠোঁটে হালকা গোলাপের লিপস্টিক, হাতে চুড়ি আর মুখে একগাল হাসি, সব কি মিথ্যে ছিল অভ্র? তোমায় বলতে চাওয়া আমার স্বপ্নের কথাগুলো আজ আর প্রকাশ পেল না। তুমি বাসায় আসবে সেই আশা নিয়ে বাসা থেকে বারবার বেরিয়ে মসজিদের সামনে দাঁড়ানো, সব কি মিথ্যা? তোমার কষ্টতে নিজে কষ্ট ফিল করা সব কি মিথ্যা ছিল? এই যে কাল পর্যন্ত আমার ঠোঁটে যে হাসিটা ছিল, সেটার কারণ ছিলে শুধু তুমি। ভেবেছি সব সময় তোমায় একদিন নিজের করে পাবো, খুব নিজের করে। আর মাথাটা আমার কোলে রেখে কপালে হাত বুলোতে বুলোতে বলবো ভালোবাসি। সব মিথ্যে, তুমি অনেক বড় ধোঁকাবাজ। এটা বলে রুহি দরজা খুলে দৌড়ে বের হয়ে গেল। রুহির কথাগুলো শুনে আমার চোখ দিয়ে টপ টপ করে পানি গড়াচ্ছে। একটা মেয়ে কিভাবে এতটা ভালোবাসতে পারে, তাও সেই ছেলেটাকে যে কখনো তাকে পাত্তা তো দূরের কথা, ভালোভাবে কথাও বলেনি। আমি চোখ মুছে ব্রাশ করতে করতে বাইরে বেরিয়ে আসতে আম্মু আমায় ঘিরে ধরে বলল, হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।